তো 2014-তে যখন পরিকল্পনা করছি এই এভারেস্ট অভিযানে, যেটা তুমি বলছিলে যে সবথেকে বড় অন্তরায় হচ্ছে অর্থের সংস্থান, তখনকার সময় প্রায় 18 লাখ টাকার মতো। 18 লাখ, তার মধ্যে এর অর্ধেকই হচ্ছে নেপাল গভর্নমেন্টকে দিতে হচ্ছে রয়্যালটির জন্য। পাড়ার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন পর্বতারোহণ যে সমস্ত সংগঠন রয়েছে, হ্যাঁ, তারা এছাড়াও বেশ কিছু কর্পোরেট সংস্থা, তারা তো রীতিমতো হাত পাততে হয়। একদমই, এটা তো কঠিন 13 লাখ টাকা জোগাড় করে। মানুষ নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে মানে প্রায় নিঃস্ব হয়ে যায়, সেখানে একটা 2-3টে মেয়ের বিয়ে হয়ে যাবে, বেশি হয়ে যাবে আমার মনে হয় তার থেকে। গল্পটা তো তারপরে আবার শোনো, হঠাৎ পায়ের তলাটা একটা নড়ে উঠলো, কাঁপছে। তো ভাবলাম গ্লেশিয়ারের ওপর এগুলো মাঝে মধ্যে হয়, তবু একটু কিরকম যেন সন্দেহ হলো। তখন আমি জুতো টুটো সমস্ত কিছু পরা, আমি একটু নিচু হয়ে এসে পুরো ডাইনিংয়ের চেনটাকে আমি খুলতে যাচ্ছি, তখন আরও একটা ভয়ঙ্কর হলো, আমি পড়ে গেলাম। পড়ে যে উঠে আমাদের ডাইনিংয়ের ট্রেনটার যে এন্ট্রান্সটা ছিল তার উল্টো দিকেই কিন্তু পুমড়ি। এই যে নড়াটা হলো, তখন দেখতে পেলাম যে আমার যেহেতু চোখটা পুমড়ির দিকেই, পুরো উপর থেকে বুঝতে পারছি যে ফেসটা ভেঙে পড়ছে। দেখতে পাচ্ছ তুমি নিজের চোখের সামনে। তুমি যে বছর এভারেস্ট গেছিলে সে বছর এভারেস্টে প্রচুর মৃত্যুও তুমি দেখেছো, এবং সেটা তোমার সার্কিট থেকে দেখেছো, মানে তুমি বাঙালিদের অনেককে হারাতে দেখেছো একদম। এবং এটা এই অভিজ্ঞতাগুলো কি এখনো মানে মনে আছে প্রপারলি সব? মানে ওখানে অক্সিজেন নেই? অক্সিজেন নেই বলবো না, মানে ওই মুহূর্তে সমুদ্রতলে থেকে আমরা এখন এই যে আমাদের বাঁচার জন্য যতটুকু দরকার সেটা নেই, রয়েছে 1/3 রয়েছে, 1/3। তাও যে সিলিন্ডার লাগে, আর যেহেতু অভ্যস্ত নই সেই কারণে আমরা কিন্তু যে ওখানে অক্সিজেন ছাড়া মরে যাবো এমন কোনো ব্যাপার না। এরপর হচ্ছে হিউম্যান ট্রাফিক জ্যাম, কেউ আগে সামনে স্লো চলছে, তাকে তুমি চাইলেই সব জায়গায় ওভারটেক করতে পারবে না, সুটেবল জায়গা এলে তবে তুমি তাকে ওভারটেক করতে পারবে, নাহলে তোমাকে তার পেছনে ধীরে ধীরে যেতে হবে। এইসব করতে করতে তোমার হয়তো লাগতে পারে 12 ঘন্টা। তুমি যখন সাউথ সামিটে পৌঁছে গেলে, সাউথ সামিট থেকে এবার যে হিলারি স্টেপ সব থেকে ন্যারো জায়গা, যারা আগে ক্লাইম পৌঁছে গেছে, যারা নেমে আসে তাদেরকে আগে নেমে আসার জায়গা করে দিতে হবে। করলে শেরপা পালিয়েও যায়, যেতেই পারে। কেন? অনেকেই অভিযোগ করে, আমার ক্ষেত্রে কখনো হয়নি। মানে পালায় কেন? হয়তো নিজেকে বাঁচানোর জন্য। মানে বাঁচানো না, ওর অক্সিজেন শেষ হতে পারে, অবশ্যই ওই জন্য পালিয়ে যায়। পালাতেই পারে, মানে এটা তো মানে যদি আমি দেরি করি তার জন্য আমার জন্যই পালিয়ে যাবে। একদম। কিন্তু আমরা সেটা নিয়ে যেমন আমরা দেখেছি তোমাদের এই ঘটনাগুলো যখন ঘটেছে, একে অপরের বিরুদ্ধে প্রচুর কাদা ছড়াছড়ি দেখেছি এই ধরনের সেক্টরে। এটা কেন হয়? মানে একে অপরের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, সেগুলো তো আমরা দেখেছি, এগুলো কেন? মুশকিল হচ্ছে পর্বতারোহণ এমন একটা খেলা যেখানে কোনো দর্শক নেই। আচ্ছা, আমি কি করেছি না করেছি, আমি এসে যেটা ঢাক পেটাচ্ছি সেটাই। তাহলে তো এসে অন্যের নামে 4টে বাজে কথাও বলে দিতে পারি, সেটা থার্ড কাউকে দিয়ে জাস্টিফাই করার জায়গা নেই। আমি শুনেছি যে এখানে আমরা নিচ থেকে দাঁড়িয়ে এত কিছু শুনি, আমরা শুনেছি মাউন্টেনিং সেক্টরে ল্যাং মারামারিও হয়, মানে ডাইরেক্ট ল্যাং মারামারি। আমি ল্যাং মারামারি ইন দ্য টার্ম নয়, ল্যাং মারামারি এই ধরনের হয়। এটা তো মানে বহু ক্ষেত্রেই, মানে দলগত অভিযানের ক্ষেত্রে। এটা যদি একটু বলো, আমি একটু ব্রিফলি বলবো। হ্যাঁ বলো। লাস্ট 10 বছরে আমি যতটুকু দেখেছি, 10-15 বছরে, যে মাউন্টেন সেক্টরে একে অপরকে সহ্য করতে পারে না কেউ। যারা একটু নাম কামিয়ে তাদের তো কেউ সহ্য করতে পারে না, তাদের প্রতি সবার হিংসা। কলকাতার মাউন্টেনিয়ার্সরা কি একটু অহংকারী, মানে যারা একটু নাম কামিয়ে ফেলে? না, এটা নিয়ে আমি মন্তব্য করবো না। মানে এটা কেন, মানে মন্তব্য করবে না কেন, মানে এটা তোমার কি মনে হয়? এবং সেখানে আমার নাম মেনশন করা ছিল, যে লিখেছিলেন যে কুণালদা তো সাংবাদিক, কুণালদা হয়তো বেঁচে যাবেন, বাদ বাকি আমাদের কি হবে। এটা কেন হয়েছিল দেবরাজ? এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা মাউন্টেনিয়ারের জীবনে, মানে তাকে কি চোর আখ্যা দেওয়া হয়েছিল? সে মানুষটা আজকে নেই। রোল করে দিয়েছিস? আমার চুলটা কি ফাইনালি ঠিক আছে কি নেই, মানে ঠিকঠাক? মানে আমার চুলের বেশি একটা খুব একটা প্রয়োজন পড়ে না, যখন কিছু করতে যায় না তখন চুলের প্রতি নজর দেয়, এটা ঠিক আছে নাকি? ঠিক আছে। এনিওয়ে, চলো আজকের পডকাস্টে একটা দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি না পাহাড় টাহাড় ঘুরতে গেলে কি হয়, মানে ভাবি যে এমন একটা জায়গায় থাকবো, এমন একটা হোটেলে থাকবো যেখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এমন একটা ব্যাপার আছে। দেখা যাবে কি দাদা, দেখা যায় কি ব্যালকনি আছে, বা এভারেস্ট দেখা যায়, এরকম জায়গা খুব একটা আমি ঘুরতে যাইনি যেখানে হোটেল থেকে এভারেস্ট দেখা যায়। বাট আমরা বাঙালিরা যেখানে ঘুরতে যাই সেখানে কাঞ্চনজঙ্ঘাকে খুঁজি। আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে ফেলেছিলেন, ভুল করে কিনা যাই না, উনি বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত, উনি বলেছিলেন দার্জিলিংয়ে।
যাই হোক, সেটা উনি মজা করে বলেছিলেন বা না করে বলেছিলেন সেটা অন্য ব্যাপার। বাট আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্ট নিয়ে একটা কথা বলবো। শুধু কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট নয়, দেখুন আপনি কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টে ঘুরতে গিয়ে খোঁজার চেষ্টা করেন কোথায় আছে, যেটা শুরুতেই বললাম, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন যারা তার ওপর চড়ে বসে। মানে আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম কোনো একটা কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টের মাথায় চড়বো। এই এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘার মাথায় শুধু চড়া নয়, তার সঙ্গে যে কত ধরনের অভিজ্ঞতা থাকে না, সেই অভিজ্ঞতাগুলো আজকে আমার সঙ্গে শেয়ার করবেন আই এম বোসের পডকাস্টে মিস্টার দেবরাজ দত্ত। দেবরাজ, থ্যাংক ইউ সো মাচ আজকে টাইম দেওয়ার জন্য। সঙ্গে বলেছি আর চলে এসেছো, ইনভাইট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। আরে আমি বলেছি আর তুমি চলে এসছো, এটা সবচেয়ে বড় জিনিস। মানে এরকম গেস্ট না খুব ভালো, যাদেরকে ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসে। অনেক গেস্ট আছে একটু হ্যাঁ এখন হবে না, এই সপ্তাহ হবে না, পরের সপ্তাহ হবে, এত প্রবলেম হয়। তো পডকাস্টের গেস্ট খুঁজে পাওয়া একটা ভীষণ ডিফিকাল্ট। বাট তুমি ফার্স্ট টাইম পডকাস্ট তোমার জীবনে কখনো? ইন্টারভিউ অনেক দিয়েছো কিন্তু দিস পডকাস্ট একদম ফার্স্ট টাইম পডকাস্ট। তো পডকাস্টের ফরম্যাটটা অন্যরকম হয়, ইন্টারভিউ মানে নাথিং অফিসিয়াল, এখানে ব্যাপারটা এরকম। আমি জাস্ট মানে এখানে প্রশ্নকর্তার মতন করছি না, বাট জিজ্ঞেস করছি প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তুমি এভারেস্টে ঠিক কোন সালে চড়েছিলে? আমি চড়েছিলাম 2016 সালে 19 মে। আচ্ছা, তোমরা এই যে বলো না যে এভারেস্ট মানে জয় করা, এগুলো তোমরা অনেকেই অনেক মাউন্টেনিয়ার বলো যে জয় করা বলবো না, এটা কি তুমিও সেরকম মানো? না না না, আমি একদম মনে করি যে আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে এই সুবিশাল হিমালয় বা এই এভারেস্টের মতো শৃঙ্গ বা যে কোনো শৃঙ্গের শীর্ষে পৌঁছানো, এটা কখনই আমরা বলতে পারি না যে আমরা পাহাড়কে জয় করেছি বা ওই মেরে এলাম, হারিয়ে দিয়েছি। কিন্তু আমার মনে হয় যে একজন পর্বতারোহী যখন তার নিজের পায়ে হেঁটে কোনো একটা শৃঙ্গের শীর্ষে পৌঁছয়, তখন আমার মনে হয় যে তার নিজের সক্ষমতাকে সে জয় করে। শারীরিক এবং মানসিকভাবে যখন একজন পর্বতারোহী একজন সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে একটা শৃঙ্গের শীর্ষে পৌঁছয়। আমরা পর্বতারোহণের ক্ষেত্রে কি হয়, অন্যান্য খেলায় তুমি দেখবে যে একটা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ যেখানে লড়াইটা একটা দলের সঙ্গে একটা দলের, অথবা টেনিসে হয়তো একজনের সঙ্গে একজনের লড়াই হচ্ছে, সেখানে যখনই কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় তখন কী হয়, প্লেয়াররা খুব সহজে একটা স্টেডিয়ামের ছাওয়ায় চলে যেতে পারে। আবার যখন ওয়েদার ঠিক হলো হয়তো খেলাটা শুরু হতে পারে, নাও হতে পারে, আবার রিশিডিউল হতে পারে। কিন্তু একজন পর্বতারোহীর ক্ষেত্রে সে যখন একবার পাহাড়ের গা চলে গেছে তখন কিন্তু তাকে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। সে যখন সেই পাহাড়ের গা দিয়ে আমরা যখন হেঁটে চলেছি, সেখানে যে কোনো মুহূর্তে তুষার ধস আসতেই পারে। আবার যে পাহাড়ের গা দিয়ে আমরা হেঁটে চলেছি সেখানে পায়ের তলায় লুকানো তুষার ফাটলে আমরা যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে তুষার ঝড়। কিন্তু তখন কোনো উপায় থাকে না, হয় তোমাকে পরবর্তী ক্যাম্পে পৌঁছতে হবে অথবা পূর্ববর্তী ক্যাম্পে ফিরে আসতে হবে। দাঁতে দাঁত চেপে এই লড়াইটাই হচ্ছে পর্বতারোহণ। আর নিজের এই সমস্ত সক্ষমতাকে অতিক্রম করে একটা শৃঙ্গের শীর্ষে পৌঁছানো, নিজের সক্ষমতাকে জয় করা, কখনই পাহাড়কে জয় করা নয়। দেবরাজের সাথে আমার অনেক দিনের আলাপ। দেবরাজকে আমি অলমোস্ট 10 বছর আগে থেকে সম্ভবত চিনি। যখন আমি টেলিভিশনে ছিলাম বিভিন্ন ধরনের মাউন্টেনিংয়ের ব্যাপার হতো, ঘটনা ঘটতো। এখন এগুলো একটু কমে গেছে। তো মাউন্টেনিং সেক্টর কি কোথাও এখন আস্তে আস্তে একটু সেই জৌলসটা হারাচ্ছে আগের মতন? আগে কিছু হলে ব্রেকিং নিউজ হতো, টিভিতে খবর হতো, সেইগুলো পেপারে খবর বেরোতো, এখন কিছুটা কমে গেছে জিনিসগুলো। না, খবরটা সেটাই হয়, যেমন এভারেস্ট চললে খবর হয়। সাধারণ মানুষ এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বা 8000 মিটারের শৃঙ্গ, তখন নিউজ চ্যানেলগুলো একটু ঝাঁপিয়ে পড়ে খবর করার জন্য। আগের মতন ব্যাপারটা নেই কিন্তু। আর হচ্ছে যে দুর্ঘটনা, মৃত্যু, রাইট, মৃত্যুটা এখনো পর্যন্ত ডেফিনেটলি ওটা বড় জিনিস, একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, ট্রেকিংয়ে যেয়ে কেউ মারা যাচ্ছে, কোনো ডিজাস্টার হচ্ছে, তখন নিউজ চ্যানেল ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই এভারেস্ট বা এই ধরনের শৃঙ্গ ছাড়া সারা পৃথিবীতে তোমার 8000 মিটারের শৃঙ্গ 14খানা আছে, 7000 মিটারের ওপর মাত্র 250 মানে 250টার মতো শৃঙ্গ আছে, এবং 6000 মিটারের ওপর 10,000-এর বেশি শৃঙ্গ আছে। কিন্তু এই ধরনের শৃঙ্গ আরোহণ হলে খবর কিন্তু খুব একটু বেশি হয় না, খুব রেয়ার, হয়তো একটা দুটো চ্যানেল নিজেদের যে সমস্ত ক্লাব বা ইন্ডিভিজুয়াল যে কানেকশন আছে সেই হিসাবে খবরটা হয়। কিন্তু এভারেস্ট আরোহণ করলে কিন্তু সব নিউজ চ্যানেল একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে খবর করার জন্য। ধরো একটা এভারেস্ট জয় করা, মানে আমি এটা কথা বলি, এভারেস্ট মানে ভাবলেই কেমন একটা ভেতরে মানে হালকা হালকা, এখনই ঠান্ডা লাগছে এখানে যদি হালকা এসির ঠান্ডা আছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। কিন্তু উচ্চতা যদি ভাবি, অক্সিজেন নেই, মানে এভারেস্ট নামটা সবসময় প্রথমে আসে কারণ এভারেস্ট সবচেয়ে উঁচু। ডিফিকাল্টিস হয়তো অন্যান্য মাউন্টেন্সে আরও বেশি রয়েছে, কিন্তু একটা এভারেস্টের মাথায় ওঠার পর প্রথম ফিলিংস কি ছিল? এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই পদার্পণের পর সেখানে
কি অভিজ্ঞতাটা কেমন হয়েছিল। মানে পা রাখলাম, পৌঁছে গেলাম। এক কথা আমার কাছে বলতে গেলে এটা ছিল আমার কাছে বিশ্বদর্শন। মানে সেই মুহূর্তে আমি পৃথিবীর এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি যে এর থেকে উঁচুতে আর কিছু নেই, চারদিকে যা কিছু তাকাচ্ছি সব কিছুই আমার পায়ের তলায়। আমি যখন ক্লাইম্ব করেছিলাম ওয়েদার খুব ভালো ছিল, এবং আমি একদিকে দেখতে পাচ্ছি যে তিব্বতের মালভূমি, ইভেন ইস্ট রংবুক গ্লেশিয়ার, ওয়েস্ট রংবুক গ্লেশিয়ার দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, মানে নর্থের দিকের বেস ক্যাম্প। এবং ঘটনাচক্রে 19শে মে 2016 সালে যখন আমি পৌঁছই, সেই মুহূর্তেই নর্থের দিক থেকে প্রথম টিম ক্লাইম্ব করে উঠে আসছে, 2জন ক্লাইম্বার এবং তাদের 2জন শেরপা। সেটাও আমি ক্যামেরা বন্দি করেছিলাম। এবং এই যে একটা যে আমি সাউথের দিক দিয়ে উঠেছি, বা আমার সঙ্গে আরও সেই মুহূর্তে যারা যারা উঠছে, এবং সেই দিনই সেই বছরের প্রথম টিমটা নর্থের দিক থেকে উঠে আসছে, এই মিলনটা একটা আলাদা অভিজ্ঞতা। এছাড়াও দেখতে পাচ্ছি যে দূরে কাঞ্চনজঙ্ঘা, পাশেই লোৎসে, মাকালু, চইউ, এই শৃঙ্গগুলো সমস্ত দেখা যাচ্ছে। আর সব থেকে যেটা সেই মুহূর্তে নস্টালজিক আমি হয়ে পড়েছিলাম যে এই সমস্ত নেপালের এই সমস্ত পাহাড় ছাড়িয়ে সুদূরে রয়েছে আমার জন্মভূমি ভারতবর্ষ, যেখান থেকে আমি এসেছি। কিন্তু এখানে আরেকটা ভয় কাজ করে না, বা টেনশন কাজ করে না যে এবার ফিরতে হবে, এতটা পথ নামতে হবে? অবশ্যই একটা অভিযান তখনই সফল যখন একজন আরোহী শৃঙ্গে পৌঁছানোর সাথে সাথে আবার সেই শৃঙ্গ থেকে নেমে তার পরিজনদের কাছে সুস্থভাবে ফেরত আসে। কারণ তার অভিযানের সাফল্যের গল্পটা তো তবেই সম্পূর্ণ হবে, সেই গল্পটা কি হয়েছে তার নিজের অভিজ্ঞতা সেখানে শেয়ার করতে পারবে। তো অবশ্যই যে আমরা যখন আরোহণ করি, শৃঙ্গের শীর্ষে পৌঁছানোর থেকে নামাটা অনেক বেশি ডিফিকাল্ট হয় এই কারণের ক্ষেত্রে। কারণ আমরা বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে দুর্ঘটনা কিন্তু ফিরে আসার সময় বেশি ঘটে। তার কারণ আর কিছুই না, আমরা যখন লাস্ট ক্যাম্প থেকে রওনা হচ্ছি, তুমি যদি ধরে নাও যে শরীরের 100% শক্তি নিয়ে সেখানেই তো চলে গেছে মুভমেন্ট করছি, কিন্তু আমি যদি ধরো 50% বেশি এনার্জি যদি আমি লস করে ফেলি, বা আমি যে সাপ্লিমেন্টারি অক্সিজেন ইউজ করছি তার অর্ধেকের বেশি যদি আমি সেগুলো খরচ করে ফেলি, আমরা এটাকে বলি সামিট ফিভার। আমি হয়তো অনেক স্লো হয়ে গেছি কিন্তু আমি এগিয়ে চলেছি সামিটের দিকে। তখন কিন্তু ফিরে আসার মতো শক্তি সামর্থ্য যদি আমার না থাকে, যে আমাদের শরীরের সমস্ত শক্তিকে নিঃশেষিত করে আমি শৃঙ্গের শীর্ষে পৌঁছালাম আর ফিরে আসার আমার শক্তি নেই, তাহলেই কিন্তু বিপদটা বেশি। সেই জন্য পুরোটাই কিন্তু পর্বতারোহণ একটা খুব ক্যালকুলেটিভভাবে এগোতে হয়। এইটারই দেবরাজ আমি জানতে চাই, অনেকে হয়তো আজকে এই পডকাস্টটা দেখার পর মনে হতে পারে যে আমি হঠাৎ করে এভারেস্ট নিয়ে কেন কথা বলছি, বা কেন একজন পর্বতারোহীর সঙ্গে কথা বলছি। দেবরাজ দত্ত, যার সম্পর্কে আপনি হয়তো খুব একটা বেশি জানেন না, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মাউন্টেনিয়ার রয়েছেন যাদের নাম আপনি অনেকে বেশি জানেন, হয়তো জানেন না। কিন্তু দেবরাজ বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা মানে শেডে থেকেছে, দেবরাজের প্রচার খুব একটা হয়নি। বেসিক্যালি দেবরাজ খুব একটু লাজুক টাইপের মানুষ, তো যেন প্রচার বিমুখ থাকে। তো আমার মনে হলো আজকে এই প্রচার বিমুখ মানুষটার কাছ থেকে অনেক বেশি কিছু জানার রয়েছে। দেবরাজ, একটা ক্রিকেট ম্যাচে যদি বিরাট কোহলি রান নাও পায়, তাহলে কিন্তু তার সে যে অর্থটা তাকে ক্রিকেট বোর্ড দেয় সেটা কিন্তু দিয়ে দেয়। এক্ষেত্রে তোমরা সাকসেসফুল হলে তোমাদের উল্টে বোনাস দিতে হয় তোমাদের শেরপাদের, আবার ফেলিওর হলে তোমাদের পুরোটাই লস, এবং সেটা কয়েক লক্ষ টাকা। তো অনেকেই বলেন যে এই জন্য তো মাউন্টেনিং করতেই পারে না বেশিরভাগ লোক, যখন এত লক্ষ লক্ষ টাকা লাগে। একটা এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা করার জন্য তোমার প্রচুর টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত? একদম। তাও কত? না, আমার গল্পটা একটু অন্য ধরনের ছিল, কারণ আমি দীর্ঘদিন ধরে পর্বতারোহণের সঙ্গে যুক্ত। খুব ছোটবেলায় স্বপ্ন দেখতাম পাহাড়ে চড়ার। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, দেব সাহিত্য কুটির একটা বই ছিল, পরাজিত এভারেস্ট। আচ্ছা। গল্পটা মানে ওই বাচ্চাদের মতো করেই লেখা, যে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে তেনজিং নরগে এডমন্ড হিলারি 1953 সালের 29শে মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পদার্পণের কাহিনী। এই বইটা বারে পড়তাম আর ভাবতাম যে কোনো একদিন হয়তো আমিও চেষ্টা করলে যে আমি হয়তো পারবো। তো এই করতে করতে ছোটবেলা থেকেই বইপত্র অনেক বেশি পড়তাম, এই অ্যাডভেঞ্চারের বইপত্র পড়তে ভালো লাগতো। তো কলেজ লাইফে প্রথম একটা সুযোগ আসে, কাগজে একটা বিজ্ঞাপন দেখি যে পর্বত অভিযাত্রী সংঘ তারা একটা শৈলারোহণ শিক্ষণ শিবির করছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে 4 দিনের। এই শিবিরের বিজ্ঞাপন দেখে বাবাকে বলি, এবং বাবা যথারীতি অনুমতি দেয়, এবং 1999 সালে আমার প্রথম এই শৈলারোহণ শিবিরের মাধ্যমে পাহাড়ের সঙ্গে পরিচয়। আচ্ছা। এবং পর্বত অভিযাত্রীর সঙ্গে একটা সুবিধা ছিল, যারা এদের এই অর্গানাইজেশন থেকে কোর্স করতো, এদের অভিযান বা সমস্ত খরচ পরিচালনা করতো আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। 1999 সালে রক ক্লাইম্বিং কোর্স করার পরই 1999 সালে আমি নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে বেসিক মাউন্টেনিং কোর্স করতে যাই, এবং 2000 সাল থেকে নিয়মিতভাবে পর্বত অভিযাত্রীর সঙ্গে অভিযানে যেতে শুরু করি। আচ্ছা।
আমার 2000 সালে প্রথম আরোহণ ছিল লাদাখের চামসের কাংরি, আচ্ছা 6642 মিটারের। হুম প্রথম অভিযানই সিংহজয়ের একটা অভিজ্ঞতা আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছিল। তারপর দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান হিমালয় বা কারাকোরামে, পূর্ব কারাকোরামে একের পর এক অভিযানে গেছি এবং 6000 মিটার 7000 মিটারে অনেক সিংহ আরোহণ করেছি। আচ্ছা এর মধ্যে এমন বেশ কিছু সিংহ ছিল যেগুলো প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি হিসেবে বা পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আরোহণ করার নজির ছিল। এর মধ্যে বিখ্যাত কিছু সিংহ হলো মাউন্ট নীলকণ্ঠ, ইন্দ্রাসন, ত্রিশুলি ওয়েস্ট, মোমস্তান কাংরি, সাসের কাংরি 4। 2013 সালে আর তোমরা অনেক প্র্যাকটিস ম্যাচ আগে খেলে নাও। হ্যাঁ অ্যাকচুয়ালি করা উচিত, কিন্তু বর্তমানে এটা আমি পরবর্তী ক্ষেত্রে আসছি। প্র্যাকটিস ম্যাচ না খেললেও পয়সা থাকলে এভারেস্টে আরোহণ করতে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো 2013 সালে এই বাংলারই একটি টিমকে নেতৃত্ব দিয়ে হিমালয়ান ক্লাবের ব্যানারে যখন মাউন্ট প্ল্যাটুর সিংহে প্রথম পদার্পণ করলাম 7287 মিটারে, পৃথিবীর প্রথম মানুষ হিসেবে। এর আগে এই সিংহটা কেউ আরোহণ করেনি, ফার্স্ট টাইম। আচ্ছা। তো 2013 সালে এই আরোহণটা করার পর যে মনে হয়েছিল যে না সত্যি এবার সময় হয়েছে। প্রায় 1999 সালে প্রথম কোর্স করা, তারপর 2000 সাল থেকে নিয়মিতভাবে প্রত্যেক বছর একটা দুটো করে অভিযান করে চলেছি। এটা কোথায় করেছো? এটা সিয়াচেন গ্লেশিয়ারের কাছে, মাউন্ট প্ল্যাটু। মানে এই রুটে আগে কখনো মানে শেরপারাও যায়নি? না, পৃথিবীর প্রথম মানুষ হিসেবে অভিযান হয়েছে। ও মানে তার মানে এই রুটটা তো প্রথম তুমি দেখছো। হ্যাঁ। তো ডিফিকাল্টিস ছিল? অবশ্যই খুবই ডিফিকাল্ট। মানে এর আগে এই সিংহে বেশ কিছু বিদেশি দলও আরোহণ করেছে। আচ্ছা। আবার আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাটেম্প নিয়েছিল, বিএসএফ অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু যে কোনো কারণেই তারা সফল হতে পারেনি। আচ্ছা। এবং ঘটনাচক্রে 2013 সালে আমরা যখন এই সিংহটা আরোহণে চলছে, মানে 3 দিক দিয়ে আমরা ওয়েস্টার্ন সাইড দিয়ে আমরা ছিলাম, আর একটা দিক দিয়ে লাদাখ স্কাউটের ইন্ডিয়ান আর্মির একটা টিম ছিল, এবং আরও একটা দিক দিয়ে ইন্দো আমেরিকান একটা জয়েন্ট টিম অ্যাটেম্প করছিল। মানে একই সঙ্গে এই সিংহটা প্রথম আরোহণের জন্য 3 দিক দিয়ে অভিযান চলছিল। আচ্ছা। কিন্তু ঘটনাচক্রে যে 2013 সালের 31 জুলাই আমরাই প্রথম এই সিংহের শীর্ষে পৌঁছই। আচ্ছা। তো এই আরোহণের পর মনে হয়েছিল যে সত্যি এবার সময় হয়েছে, এবার এভারেস্টের মতো সিংহে যদি আরোহণের পরিকল্পনা করি তাহলে হয়তো সফল হতে পারবো। এটা কোন সালে? এবার 2014 সালে প্রথম। 2014 মানে তখন অলরেডি এভারেস্ট বাঙালি করে ফেলেছে, মানে বসন্ত দ্বারা বা তার আগে করে ফেলেছে। হ্যাঁ, বসন্ত দেবাশিস দা 2010 সালে করেছে পশ্চিমবাংলার প্রথম মানুষ হিসেবে। রাইট। তো 2014-তে যখন পরিকল্পনা করছি এই এভারেস্ট অভিযানে, যেটা তুমি বলছিলে যে সব থেকে বড় অন্তরায় হচ্ছে অর্থের সংস্থান, তখনকার সময় প্রায় 18 লাখ টাকার মতো। 18 লাখ? তার মধ্যে এর অর্ধেকই হচ্ছে নেপাল গভর্নমেন্টকে দিতে হচ্ছে রয়্যালটির জন্য, যে অভিযানের বুকিং ফিস হিসেবে। আচ্ছা। বাকি টাকা তোমার খাবার দাবার, ট্রান্সপোর্টেশন, শেরপাদের খরচ, ইকুইপমেন্ট, টেন্ট, এই সব সমস্ত কিছু নিয়ে। তো 2014 সালে যখন এত টাকা জোগাড় করতে পারবো কি পারবো না একটা বড় অন্তরায়, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে এই ধরনের অভিযানের ক্ষেত্রে যদি তার অভিজ্ঞতা থাকে পর্বতারোহী হিসেবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করলে তখন ছিল 5 লাখ টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 7.5 লাখ টাকা এভারেস্ট অভিযানের ক্ষেত্রে যদি কেউ পরিকল্পনা করে দেওয়া হয়। আচ্ছা। তো এটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং তৎক্ষণাৎ এই 5 লাখ টাকা অনুদানটা পেয়েছিলাম। এবং বাকি টাকা বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন পর্বতারোহণ যে সমস্ত সংগঠন রয়েছে, হ্যাঁ, তারা, এছাড়াও বেশ কিছু কর্পোরেট সংস্থা, তারা তো রীতিমতো হাত পাততে হয়। একদমই, এটা তো কঠিন 13 লাখ টাকা জোগাড় করা। মানুষ নিজের মেয়ের বিয়ে দিতে গিয়েই মানে প্রায় নিঃস্ব হয়ে যায়, সেখানে একটা 2-3টে মেয়ের বিয়ে হয়ে যাবে, বেশি হয়ে যাবে আমার মনে। তার থেকে গল্পটা তো তারপরে আবার শোনো, যে এই বছর তো জোগাড় হয়ে গেলাম, কিন্তু একদম অভিযান শুরুর প্রথম দিন 2014 সালের 18ই এপ্রিল, মানে বেস ক্যাম্পে তো তখন পৌঁছে গেছি। এবার 17ই এপ্রিল বেস ক্যাম্পে তিবেতান যে লোকাল যে থ্যাংবোচে মনস্ট্রি থেকে লামা এসে তারা পুজো টুজো করলো, যে এবারে পাহাড়ের গায়ে চলাচল শুরু হবে। আচ্ছা। এই 17ই এপ্রিল রাত্রিরে যখন প্রথম শেরপা টিম রওনা হলো, ভোরবেলায় একটা অ্যাভালাঞ্চে এই এভারেস্টের আগেই বাঁদিকে একটা পিক আছে মাউন্ট লোলা, তার ফেস থেকে পুরোটা খসে পড়ে যে প্রায় 16 জন শেরপা পর্বতারোহীর মৃত্যু হলো। এটা কি তোমাদের টিমের? মানে সব টিম মিলিয়ে। সব টিম মিলিয়ে।
মানে এভারেস্ট অভিযানের ইতিহাসে, কোনো পর্বত অভিযানের ইতিহাসে তখন পর্যন্ত একসাথে 16 জন আরোহীর মৃত্যু কখনো হয়নি। নেপাল সরকার 2014 সালে অভিযান বন্ধ করে দিল। এইটা তো খবর হয়েছিল, আমি জানি, আমার তখন মনে আছে। বন্ধ করে দিল এবং আমাদের যেটা বলে যে তোমাদের পরের বছর যদি আসো, তোমাদের 5 বছরের জন্য রয়্যালটি এক্সটেন্ড করা হচ্ছে, তোমরা পরের বছর রয়্যালটিতে দিতে হবে না, বাকি টাকা কিন্তু তোমার তো ওই 9 লাখ টাকা সেভ হলো, মানে পরের বছর আসতে গেলে আবার 9 লাখ টাকা লাগবে। তুমি তখন কোথায় ছিলে যখন অ্যাভালান্সটা হচ্ছে? আমরা সকলেই বেস ক্যাম্পে, কোনো ক্লাইম্বার তখন মুভমেন্ট করেনি। মানে অ্যাভালান্সের প্রথম দিন রেসটা তো তোমাদের গায়ে এসে পড়েছে? না 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 না, অনেক দূরে হয়েছে, অনেক দূরে হয়েছে, যারা আইসফলের উপরে হয়েছে। ওরা ওখানে কি করছিল? ওরা ওই দিন প্রথম দিন লোড ফেরিতে যাচ্ছে। ও আচ্ছা, শেরপাড়া। আচ্ছা। তো সকালবেলা হইচই, একটা অ্যাভালান্সের আওয়াজ পেলাম, দিয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম, খবরাখবর হলো, নিচ থেকে অন্য শেরপাড়া মুভমেন্ট শুরু করলো, তারপর হেলিকপ্টার আসতে শুরু করলো। এবার 13খানা বডি উদ্ধার হলো, আর 3খানা বডি আর পাওয়াই যায়নি। তো ওই বছর বন্ধ হয়ে গেল। যেটা বললাম যে রয়্যালটি এক্সটেন্ড করলো নেপাল গভর্নমেন্ট। পরের বছর আবার অর্থ সংগ্রহ করে আবার এইভাবে লোকের কাছেই চেয়ে চিনতে, কারণ পশ্চিমবঙ্গ সরকার তো অলরেডি 5,000 টাকা দিয়ে দিয়েছে। টোটাল কত ডিউ হল, মানে বাড়লো তাহলে সব মিলিয়ে কত হলো এক্সট্রা? হলো ওই বছর আবার 9 লাখ টাকার মতো জোগাড় করতে হলো। 9 লাখ, মানে আগের হচ্ছে তোমার, ওটা তো হয়ে গেছে, জোগাড় হয়ে গেছে, যেখানে যেখানে দিয়ে দিয়েছি শেষ হয়ে গেছে, কিন্তু টাকা ফেরত দেবে না। নেপাল গভর্নমেন্ট খালি রয়্যালটিটা এক্সটেন্ড করেছে। এজেন্সি যা টাকা পেয়ে গেছিলো, সেরপরে যা টাকা পেয়ে গেছিলো, তা তো ফেরবে না, আবার নতুন করে দিতে। আর হচ্ছে নিজের জামা কাপড়, যে ক্লোদিং, ডাংরি টাংরি, স্লিপিং ব্যাগ, এগুলো যে কেনা হয়েছিল, এগুলো থেকে গেল, জুতো টুটো এগুলো থেকে গেল। পরের বছর আবার হলো, সবকিছু ঠিকঠাক চলছিল। 2015 সালে 24 এপ্রিলে সেই ভয়ঙ্কর নেপালে ভূমিকম্প। আমাদের তখন ক্যাম্প 2 ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওখানে এফেক্ট পড়েছিল না? হ্যাঁ, ক্যাম্প 2 ওপেন হয়ে গেছে, এবং সেই দিন লোড ফেরি আপ ডাউন হচ্ছে। সেই দিন কিন্তু আমরা তখন কিছু টিম ওপরে, কিছু টিম নিচে, আমরা তখন বেস ক্যাম্পে ছিলাম। এই যে ভূমিকম্পের ফলে কি হলো, যে ঠিক এভারেস্টের উল্টো দিকে, বেস ক্যাম্পের উল্টো দিকে, যে মাউন্ট পুমরি, তার টোটাল ফেসটা খসে পড়লো। আচ্ছা। কুম্বু গ্লেশিয়ারের ওপর, যেখানে সাধারণত 3 কিলোমিটার জুড়ে যে বেস ক্যাম্প হয়, 5300 মিটার উচ্চতায়, এবং এভারেস্ট আরোহণের ইতিহাসে এই বেস ক্যাম্পে কখনো কোনো অ্যাভালাঞ্চ টাচ করেনি, কারণ সেটা সেফেস্ট জায়গা। মানে ধরুন, আমি যদি খুব সহজভাবে মানুষের, সাধারণ মানুষ বোঝার জন্য জিজ্ঞেস করি, যে এই ফেসটা খুলে পড়া মানে একটা হিউজ টাইম ধরে বরফ পড়তে পড়তে ওটা একটা বড় অংশ জমে থাকে, সেটাই কি ধসে পড়ে যায়? হ্যাঁ, সেটাই। এই যে ভূমিকম্পের ফলে যে নড়ে গেল, তবে ফেসটাকে টপ টু বটম একদম খসে গেল। হলো কি হার্ড রক হয়, মানে হার্ড আইস? এটা হয়তো 1000 বছরের পুরনো একদম ব্লু আইস। আচ্ছা, ব্ল্যাক আইস সব তুমি দেখতে পাবে। বাবা, মানে তারপর চাপা পড়লে তো আর কোনো কথাই নেই, শেষ। এবং যার ফলে কি হলো, প্রায় এবারেও ওই মুহূর্তে হয়তো আমি বেঁচে গেছিলাম, কিন্তু ওই বেস ক্যাম্পে 19 জন পর্বতারোহী শেরপা বন্ধুদের মৃত্যু হলো। আচ্ছা, পরপর 2 বছর। এবারেও নেপাল সরকার বন্ধ করে দিল আচ্ছা অভিযান। কিন্তু ওই ঘটনার পর মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মানে তোমাকে ভাষায় প্রকাশ করানো খুব মুশকিল। মেন্টাল অবস্থা কেমন হয় এই সময়? মানে বহু পর্বতারোহী সেই মুহূর্তে আহত প্রায় 80 জনের ওপর, তারা তাবু সব তছনছ হয়ে গেছে। মানে তোমার ঘটনাটা আমি বলি যে কী ঘটেছিল। ওই তার আগের দিন রাত্রিরে আমাদের লোড ফেরি করতে যাওয়ার কথা ছিল। আমরা সাধারণত রাত্রিরে লোড ফেরি করতে গেলে রাত 1-2টোর মধ্যে বেরিয়ে যাই, কারণ রাত্রিরে মুভমেন্ট করাটা আমাদের পক্ষে অনেক তুলনামূলক সুবিধাজনক। লোড ফেরি ব্যাপারটা কি? লোড ফেরি হচ্ছে আমরা বেস ক্যাম্প থেকে পরবর্তী ক্যাম্পগুলো যে স্থাপন হচ্ছে, সেখানে খাবার দাবার, ইকুইপমেন্ট রেখে আসা, বারে বারে যাওয়া, নিজেকে আরো উচ্চতায় যে অ্যাক্লিমেটাইজ করা, আবার নিচে নেমে আসা। তো ওই উচ্চতায় সাধারণত রাত্রি 7টা-7:30টার মধ্যে ডিনার হয়ে যায়। আমরা ডিনার করার পর আমরা কিচেন স্টাফদের নির্দেশ দিই যে এই একটা বা দুটোই বেরোতে গেলে 12টা থেকে উঠে আমাদের রেডি হতে হবে। তখন একটা লাইট কিছু ব্রেকফাস্ট মতো কিছু করে দেয়, একটা প্যাক লাঞ্চ টাইপের দিয়ে দেয়, সেটা নিয়ে রওনা হতে পারে। তো আমরা ওই রাত্রিরে ডিনার করে শুতে যাওয়ার সময় কিচেন স্টাফদের বললাম যে আমরা রাত্রিরে উঠে দেখবো যদি ওয়েদার ঠিক থাকে, কারণ এটা ওয়েদার খারাপ থাকলে তো মুভমেন্ট করা যাবে না, যদি ওভারকাস্ট হয়ে থাকে, ভিজিবিলিটি কম থাকে, আমরা সাধারণত মুভমেন্ট করি না। তো যথারীতি রাত 12টায় আমরা তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে অল্প অল্প স্নোফল হচ্ছে। তো আমরা কিচেনে বললাম, দেখো আমরা যাব না, আমরা আবার করছি, সকালবেলা উঠে ব্রেকফাস্ট হবে। তো সকালবেলা উঠলাম, তখনও অল্প অল্প স্নোফল হচ্ছে, আস্তে আস্তে স্নোফলটা একটু কমলো। আমরা ওই উচ্চতায় নিজেদেরকে ফিট রাখার জন্য মানে বসে থাকি না, ব্রেকফাস্ট করে আবার নিজেদের ধরাচড়ো পরে ওই গ্লেশিয়ারের মধ্যে হাঁটতে আইস্যাক্স নিয়ে বেরিয়ে পড়লাম, একটু প্র্যাকটিস করবো, মুভমেন্ট করবো।
এসব করতে করতে একটু প্র্যাকটিস করছি, করে তখন আমার টিমের যারা ছিল আরও করতে করতে ওই টিকটক ক্লাইম্বিং একটু প্র্যাকটিস করছিলাম, গ্লাভসগুলো ভিজে গেছিলো। আমি এই টিমের বাকি মেম্বারদের 11:30 নাগাদ বললাম যে আমি ফিরে যাচ্ছি, কারণ এখনও কিচেনে স্টোভগুলো জ্বলছে, আমি গ্লাভসগুলো শুকিয়ে রাখবো, তাহলে পরের দিনে মুভমেন্টের সুবিধা হবে, কারণ যা রয়েছে রোদ সেইভাবে নেই, রোদেতে শুকানোর চান্স খুব কম। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কিচেনে, গ্লাভসটা শুকানোর পর ঠিক 12:05 আমি ঢুকে গেলাম ডাইনিং হলে। ডাইনিং হলে পুরো টেবিল সাজানো থাকে, সমস্ত ফ্ল্যাক্সে আমাদের খাবার দাবার, সমস্ত চা কফি জুস সব রাখা থাকে। তো আমি একটা মাগ নিয়ে ভাবছি যে কি খাবো, চা খাবো না জুস খাবো, হঠাৎ পায়ের তলাটা একটা নড়ে উঠলো, কাঁপছে। তো ভাবলাম গ্লেশিয়ারের ওপর এগুলো মাঝে মধ্যে হয়, তবু একটু কীরকম যেন সন্দেহ হলো। তখন আমি জুতো টুতো সমস্ত কিছু পরা, আমি একটু নিচু হয়ে এসে পুরো ডাইনিংয়ের চেনটাকে আমি খুলতে যাচ্ছি, তখন আরও একটা ভয়ঙ্কর হলো, আমি পড়ে গেলাম। পড়ে যেয়ে উঠে আমাদের ডাইনিংয়ের ট্রেনটার যে এন্ট্রান্সটা ছিল তার উল্টো দিকেই কিন্তু পুমরি। এই যে নড়াটা হলো তখন দেখতে পেলাম যে আমার যেহেতু চোখটা পুমরির দিকেই, পুরো উপর থেকে বুঝতে পারছি যে ফেসটা ভেঙে পড়ছে। দেখতে পাচ্ছ তুমি নিজের চোখের সামনে? তখন চিৎকার চেঁচামেচি শুরু করে অ্যালার্ট করে আমিও বুঝতে পারছি যে পরিমাণ হচ্ছে যতটা দূরে সরে যাওয়া যায়। আর আমার ঘটনাচক্রে আমাদের ক্যাম্পটা ছিল জাস্ট মানে ট্রেকাররা যে পর্যন্ত যায় সেখান থেকে শুরু হয়ে প্রায় শুরুর দিকেই আমাদের ক্যাম্পটা ছিল, মানে 3 কিলোমিটার লম্বা যদি ধরে হয়তো 1 কিলোমিটার এসেই আমাদের তাঁবুটা ছিল, আরও 2 কিলোমিটার লম্বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই গ্লেশিয়ারের ওপর সমতল জায়গা পাওয়া গেছে সেখানে পাথর সাজিয়েই বিভিন্ন এজেন্সির তাঁবুগুলো হয়েছে। তো আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু ওই অল্টিটিউডে কতটা জোরে আর দৌড়ানো যায়। তোমার জিনিসপত্র সবই পড়ে আছে। আচ্ছা, বুঝতে পারছি নিজেকে বাঁচাতে হবে, দৌড়তে থাকলাম। কিন্তু ওই অল্টিটিউডে তো আর এই ধরাচুরো পড়ে ওই রকম কোবলাচ পড়ে তো একটা দৌড়ানো যায় না। আস্তে আস্তে বুঝতে পারছি যে একটা প্রচণ্ড এয়ার প্রেশার তৈরি হয়েছে, আর পুরো আস্তে আস্তে স্নোতে কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর একটা সময় বুঝতে পারলাম যে এরপর যদি আমি দৌড়ই, আমি যেমন হাঁপাচ্ছি, মানে পাউডার স্নো যেহেতু উঠতে শুরু করছে, আমি চোকড হয়ে যাবো। আমার লাঙে যদি পাউডার স্নো চলে যায় আমার পক্ষে বাঁচা সম্ভব না। তো ওই আপ ডাউন থাকে গ্লেশিয়ারে, একটা ঢাল দেখে দেখলাম তো উল্টো দিকে একটা ছোট তাঁবু মতো রয়েছে, সেখানে কোনো রকমের মাথাটাকে ঢুকিয়ে দিলাম। হইচই চিৎকার চেঁচামেচি এই করতে করতে এটা খুব বেশি হলে 3 মিনিটের ব্যাপার, সব কিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, থেমে গেল। তাঁবু থেকে বেরিয়ে এসে দেখলাম মোটামুটি ওই টোটাল প্রায় 2 ফুট বরফ জমে গেছে, আর চিৎকার চেঁচামেচি সমস্ত শুরু হয়ে গেল আবার। এবার ছুটতে ছুটতে আবার এলাম আমাদের তাঁবুর দিকে, কারণ তখন জানি না, কারণ আমি তো আমার টিমে থাকা ক্লাইম্বারদের গ্লেশিয়ারে ছেড়ে এসেছিলাম। এই করতে করতে এবার দেখলাম যখন আসছি যে মানে যারা চোট আঘাত পেয়েছে, যারা চাপা পড়ে গেছে, সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। এবং ওই বরফের ওপর যারা চোটাঘাত পেয়েছে, রক্ত মানে বরফের ওপর এক ফোঁটা রক্ত পড়লে সেটা ছড়িয়ে যেভাবে যেতে পারে, মানে চারদিকে মানে একটা ভয়ঙ্কর মানে নারকীয় পরিস্থিতি। এবং সেই মুহূর্তে বহু লোক এবার ভয়ে পালাচ্ছে, যারা রয়েছে তারা গোরক্ষেপের দিকে, কারণ ওই 3 কিলোমিটার অঞ্চলে দেখা যাবে যে 2 কিলোমিটারই একদম সমস্ত তাঁবু আর কিছু নেই। আচ্ছা, চাপা পড়ে গেছে। মানে এটা কি কুম্ভয়েস বলে নিচে না ওপরে? ওপরে মানে পেরিয়ে গিয়ে না, কুম্ভুর নিচে। গ্লেশিয়ারটা তো কুম্ভু গ্লেশিয়ার, আইসফলের নিচে, আইসফলটার নিচে যেখানে একদম বেস ক্যাম্প শুরু হয়। রাইট, আচ্ছা। এইবার খোঁজ করছে, চিৎকার চেঁচামেচি এই করতে করতে বহু মানুষ তো পেয়ে গেল। তো আমরা বেশ কিছু মানুষজন থেকে গেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে যোগাযোগ ব্যবস্থা, কারণ আমাদের ফোনে যে টেম্পোরারি টাওয়ার হয়, নেটওয়ার্ক পাওয়া যায়, ফোনগুলো দেখলাম সেইভাবে কোনো আর কানেক্টিভিটি নেই। এবার আস্তে আস্তে আমরা কিছু লোকজন কিছু তাঁবুকে দাঁড় করালাম। কিভাবে সময় কেটে যাচ্ছিল আমরা বুঝতে পারিনি, কিন্তু প্রায় 80 জনের ওপর মানুষজনকে ওই অস্থায়ী বিভিন্ন তাঁবু দাঁড় করিয়ে আমরা এলাম। কিন্তু আমাদের কাছে খাবার দাবার সেইভাবে সবই চাপা পড়ে রয়েছে, যতটা স্যুপ টুপ জাতীয় এই জিনিস দিয়ে যতটা সেবা শুশ্রূষা করা যায়, যাদের হাত পা ভেঙে গেছে, চোট পেয়েছে, যতটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে রক্ত বন্ধ করা যায়, এসব হতে থাকলো। আর সেই সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস করতে থাকলাম, ডিসিশন করলাম যে বাইরে থেকে একমাত্র সাহায্য আসতে পারে হেলিকপ্টারে। এমনি কিন্তু টোটাল বেস ক্যাম্প এরিয়া জুড়ে 3খানা হেলিপ্যাড বানানো থাকে, মানে পাথর সাজিয়ে সাজিয়ে, কিন্তু এই অ্যাভালাঞ্চের পরে সেগুলো সব গেছে।
আমরা সারা রাত ধরে একটা নতুন করে এই যেখানে নতুন নতুন এই তাঁবুগুলোর ওখানে যেখানে আহতদের ডাকা ছিল তার পাশে একটা হেলিপ্যাড পাথর সাজিয়ে তৈরি করলাম। এবং পরের দিন সকাল 6টার সময় প্রথম হেলিকপ্টারে দেখা পেলাম ওয়েদারটা ঠিক হতে। আচ্ছা, ইতিমধ্যে অনেক বুঝতে পেরেছি যারা মারা গেছে তাদেরকেও একটা জায়গায় স্লিপিং ব্যাগে মুড়ে মুড়ে রাখা হচ্ছে, যেহেতু এরকম একটা সাবজিরো টেম্পারেচার, বডি ডিকম্পোজ হবে না। পরের দিনও খুঁজে খুঁজে অনেক ডেড বডি পাওয়া গেল, সেগুলোকে ইয়ে হলো। কিন্তু ওই প্রথম হেলিকপ্টার যখন এসে নামলো, প্রথম কিছু পেছনের সিটগুলোকে খুলে দিয়ে 2-3 জন করে আহতকে একটা হেলিকপ্টারে ইয়ে করলো। 3খানা হেলিকপ্টার কন্টিনিউয়াস 12টা পর্যন্ত করে সমস্ত আহতদের নামিয়ে নিয়ে চলে গেল। তো এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তুমি তো শুধু এটা নয়, মানে তার মানে তোমার ও বছর 14 হলো না, 15 হলো না, আবার ফিরে আগে হয়ে যাওয়ার কথা ছিল তার মানে। হ্যাঁ, মানে 14তেও নেপালের দিক দিয়ে কেউ ক্লাইম করতে পারলো না, 15তেও কেউ ক্লাইম করতে পারলো না অ্যাভালাঞ্চে, এই ভূমিকম্পের কারণে। তারপরের বছর হলো, তারপর 2016তে আবার গেলাম, আবার সেই একই গল্প, আবার টাকা জোগাড় করা। তো আলটিমেট আমি দেখেছিলাম প্রায় বোধহয় 32-33 লাখ টাকা খরচ হয়ে গেছিল। এভারেস্টের লোন শোধ হয়ে গেছে? না, আমার একদমই সঙ্গে সঙ্গে, আমার 1 পয়সাও লোন ছিল না। মানে লোন করে আমি যেতে হয়নি, মানে ফিরে আসার সাথে সাথেই হয়তো তৃতীয়বারে একটু চাপ হয়েছিল, হয়তো 4-5 লাখ টাকা বাকি ছিল, কিন্তু সেটা ক্লাইম করে আসার সাথে সাথেই মোটামুটি হয়ে গেছিল। কাঞ্চনজঙ্ঘা কবে উঠলে? না, আমি তো কাঞ্চনজঙ্ঘা যাইনি, কারণ আমি ইন্ডিয়ান হিমালয়ে। তুমি তার আর কোনটা কোনটা চড়েছো? আমি যা কিছু চড়েছি প্রায় 40টার মতো অভিযান করেছি, সবই। তুমি কাঞ্চনজঙ্ঘাটা করোনি কেন? কারণ আমার 8000 মিটারের প্রতি, যদি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের প্রতি একটা আকর্ষণ ছিল। আচ্ছা, সেটাই করেছি। বাকি যা কিছু করেছি, আমি হয়তো 7000 মিটারে অনেক শৃঙ্গ আরোহণ করেছি, 6000 মিটার অনেক শৃঙ্গ আরোহণ করেছি, কিন্তু ওই মানে সিকিম হিমালয়ে করেছি, কুমায়ুনে করেছি, গাড়োয়ালে করেছি, পূর্ব কারাকোরাম, মানে সিয়াচেনে আমি 3খানা 7000 মিটারে পিক ক্লাইম করেছি, তার মধ্যে মাউন্ট প্ল্যাটু রয়েছে, ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যাসেন্ট। তো আমার এই ধরনের অভিযানগুলোই ভালো লাগে। তুমি যে বছর এভারেস্ট গেছিলে সে বছর এভারেস্টের প্রচুর মৃত্যুও তুমি দেখেছো, এবং সেটা তোমার সার্কিট থেকে দেখেছো, মানে তুমি বাঙালিদের অনেককে হারাতে দেখেছো একদমই। এবং এটা, এই অভিজ্ঞতাগুলো কি এখনো মানে মনে আছে প্রপারলি, সব ঘটনাগুলো যেগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি হ্যাঁ, মনে আছে, কারণ 2016 সালে যখন ফাইনাল সামিট মুভমেন্টে বেরোচ্ছি, আমি একটু আগে চলে গেছিলাম, আমার সঙ্গে ছিল প্রদীপ সাহু আর চেতনা সাহু। আমরা যে টার্গেট নিয়ে বেরোলাম যে 19শে এপ্রিল, এই 19শে মে সামিট করার জন্য। ওনারা কি শিলিগুড়িতে থাকতেন না? না, কলকাতায় থাকতেন। শিলিগুড়িতে দাদার বাড়ি। হ্যাঁ, আমার সাথে বেশ কয়েকবার শিলিগুড়িতে আছেন, এরকম কথা টথা হয়েছে, ওখান থেকে লাইভে বসতেন। শিলিগুড়িতেও দাদার বাড়ি, আমাদের এই টালিগঞ্জেই প্রদীপ দা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা 19 তারিখ ক্লাইম করে যখন নামছি, মানে মনে আছে এখনো, এই গৌতম দা, মলয়, রুদ্রদা, সুভাষ দা, এরা সুনিতা দি, এরা সকলে যখন উঠছে, ঠিক মানে ইয়েলো ব্যান্ডের ওইখানটায় দেখা হলো যে আমরা সামিট করে তার পরের দিন যখন নেমে আসছি, ওরা সামিট ক্যাম্পে উঠছে 20 তারিখ। আচ্ছা, ওরা 21 তারিখে সামিট মার্চে রওনা হবে বলে। তো পরবর্তীকালে তো ফিরে যখন এলাম বেস ক্যাম্পে, আমি তো তখন নামার দিকে। তুমি আগে চলে এসছো? হ্যাঁ, কারণ ওরা তো 21, আমি তো 19 তারিখে ক্লাইম করেছি, নেমে আসছি। এর মধ্যে আমার চেতনা ভাবি একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাকে ক্যাম্প 2 থেকে হেলিকপ্টারে রেস্কিউ করতে হয়েছিল। আমি নিজের অন্যান্য যে আমাদের কুন্তল জোশিয়ার ছিল, সেগ্রোপিক ছিল, তাদের সঙ্গে আমি নেমে এলাম আস্তে আস্তে। কিন্তু যখন নেমে আসছি আস্তে আস্তে, তো এই খবরটা আসছে যে নিখোঁজ। কারা কারা তাদের মধ্যে নেই এখন? গৌতম দা, সুভাষ দা, পরেশ দা নেই। এরা নেই, 3জন। আর তারপরে যারা মারা গেছিলেন তারা পরের ধাপে, তারপরের ধাপে অন্য বছর। এদেরকে তুমি অসুস্থতা দেখেছো না? দেখোনি? না, তুমি তখন ক্লাইম করে উঠছে আমার সঙ্গে। তো ওই মানে ক্যাম্প 3 পরে, ক্যাম্প 3 আর ক্যাম্প 4 এর মাঝখানে জেনিভাস পাস ক্রস করে আমি নিচে ইয়েলো ব্যান্ডের দিকে নামছি, ওরা ইয়েলো ব্যান্ডটা ক্রস করে ঠিক উপরে উঠেছে। তখন ওরা কি ক্লাইম করে ফেলেছিল? ক্লাইম তো মানে রিপোর্ট অনুযায়ী সুভাষ পাল ক্লাইম করেছিল। ওনার এটা গৌতম দার ক্লাইমটা ছিল, কি সমস্যা ছিল? একটু কনফিউশন। গৌতম দার দাবি অনুযায়ী তো ক্লাইম করেছে, কিন্তু
পরেশ দা ক্লাইম করতে পারেনি। সুভাষ পালের বাড়িতে আমি গিয়েছিলাম, উনি বাঁকুড়াতে থাকতেন। মানে আমি জাস্ট আপনাদের বললে বুঝতে পারবেন না, উনি প্রচণ্ড মানে একটা এমন একটা পরিবারকে উনি পেছনে ফেলে গেছেন যেখানে অর্থ কষ্ট রয়েছে। ওনার বাবা হাউ হাউ করে কাঁদছিলেন, উনি কিন্তু খুব একটা লোন টোন অনেক কিছু হয়ে গিয়েছিল সেই অবস্থার মধ্যে। ওনারা কি কোনো ভুল করেছিলেন? মানে ওনাদের কি কোনো টেকনিক্যালি, তুমি তো এতদিন ধরে বাই তুমি তো এখন রয়েছো, দায়িত্বেও রয়েছো সম্ভবত মাউন্টেন অ্যাসোসিয়েশনের, কিসের দায়িত্বে রয়েছে? আমি এখন ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনে ইস্ট জোনের চেয়ারম্যান। IMF ইন্ডিয়ান মাউন্টেন, আমাদের যে অ্যাপেক্স বডি মাউন্টেনিং এর। এটা কোথায় অফিস? দিল্লি। দিল্লিতে। সেখানে তুমি কোন দায়িত্বে আছো? আমি এখন ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান। ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান রয়েছো। আচ্ছা, মানে তোমার একটা অভিজ্ঞতা আছে, এই কারণে জিজ্ঞেস করলাম। তোমার কি মনে হয় যে বেঙ্গল মাউন্টেনিং থেকে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে টেলিভিশনে অনেক, তুমি হয়তো নতুন এটা বলছো এমনটাও নয়, কিন্তু তোমার কি মনে হয় যে একসঙ্গে প্রচুর লোক চলে গিয়েছিল সেই সময়টাতে, অ্যাক্সিডেন্টগুলো পর ঘটছিল, কি বেসিক্যালি মনে হয়েছিল? তুমি তো একটা অভিজ্ঞ মাউন্টেনিয়ার, মানে তোমার দ্বারাই ভুলগুলো কখনো হয়েছে? তুমি কখনো এগুলো ফেস করেছো? না, এটা দেখো, পরিস্থিতির বিচারে পাহাড় এমন একটা জিনিস যে প্রতি মুহূর্তে তার পরিস্থিতি বদলায়। প্রত্যেকটা পর্বতারোহীর একটা ডিসিশন কিন্তু নিজেকেই নিতে হয়, টার্ন অ্যারাউন্ড পয়েন্ট, যে আমি কোন পয়েন্ট থেকে আমি রিটার্ন করব, আমি সামনে এগোবো কি পিছিয়ে আসবো। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বা এই সিদ্ধান্ত নিতে যে দেরিটা হয়, তার ফলেই কিন্তু বিপদটা এসে যায়। এবং আমি সিম্পল এভারেস্টের মতো অভিযানের ক্ষেত্রে ক্যালকুলেশন করে বলি, আমি ধরো আমরা যখন ক্যাম্প 4-এ পৌঁছে গেছি তখন আমরা ডেথ জোনে রয়েছি। তখন কিন্তু শারীরবৃত্তীয়ভাবে আমাদের শরীরে কোনো সেল ডেভেলপমেন্ট সম্ভব নয়। যা কিছু আমাদের ওই মুহূর্তে ডিটোরিয়েশন হচ্ছে। তাহলে খুব কম টাইমের মধ্যে আমাদের সিংহের শীর্ষে পৌঁছে আবার ফেরত আসতে হবে। ওকে, এইখানে তুমি আমাদের যে খাওয়ার দাওয়ার যে খুব বেশি খেলে আমাদের খুব ডেভেলপ হবে, কিচ্ছু হওয়ার উপায় নেই। ঠিক আছে, নিজের শরীরে যা এনার্জি সঞ্চিত রয়েছে, ফ্লুইড ইনটেকটাকে ঠিক রাখতে হবে, জলের শরীরে ভারসাম্যতা বজায় রেখে নিজের শরীরে যা পাওয়ার আছে সেটা দিয়েই এগোতে হবে। তুমি যদি ধরো যে আমরা যখন সাউথ কলে পৌঁছে যাচ্ছি, এভারেস্টের ক্যাম্প 4, যার উচ্চতা 7,900 মিটার। 7,900 মিটার, মানে ওখানে অক্সিজেন নেই? অক্সিজেন নেই বলবো না, মানে ওই মুহূর্তে সমুদ্রতলে থেকে আমরা এখন এই যে বাঁচার জন্য যতটুকু দরকার সেটা নেই, রয়েছে 1/3 রয়েছে। 1/3 তাও যে সিলিন্ডার লাগে, মানে যেহেতু অভ্যস্ত নই সেই কারণে আমরা কিন্তু যে ওখানে অক্সিজেন ছাড়া মরে যাবো এমন কোনো ব্যাপার না। কিন্তু আচ্ছা, আমাদের উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন অনেক ক্লাইম্বার কিন্তু এভারেস্টের শৃঙ্গ আরোহণ করেছে। 1978 আমাদের লাং সেভাবে প্রস্তুত নয়। 1978 সালেই কিন্তু হ্যাভলার আর মেসনার প্রথম সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেছে। তো আমি যেটা বলছিলাম যে 7,900 মিটারে পৌঁছে গেছি, আমাদের এভারেস্টের উচ্চতা 8,848, এখন আবার 0.87 যোগ হয়েছে, বেড়েছে। তো এই 948 বা 950 মিটারের মতো যে বাকি রয়েছে, এটা আমাদের অ্যাট এ স্ট্রেচ ক্লাইম্ব করে চলে আসতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গটা একটুখানি আজকে আমি পয়েন্টটা মাথায় রাখছি, ছাড়বো না। এই যে বাড়ার প্রসঙ্গটা, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে তার মানে কি এখনো ওই ভঙ্গিল পর্বত যেহেতু একটা পাতার নিচে ঢুকছে, ওটা ফোর্স কাজ করছে, তাই তো কন্টিনিউয়াসলি মানে বাড়ছে ওই জায়গায়? হ্যাঁ, এই যে দুখানা প্লেটের যে চাপের ফলে যে হিমালয়ের যে জন্মই হয়েছে, সে ক্রমাগত তো সে বাড়ছে, মানে আজও জন্মের প্রসেসেই আছে, এখন জন্মের প্রসেস এখনো বাড়ছে সেই কারণে। গুড। আচ্ছা, তাহলে তুমি যেটা বলছো যে ওই পয়েন্টে দাঁড়িয়েছিলে, হ্যাঁ, তারপর দিয়ে ওই 950 মিটার বাকি আছে। তো এইটা অ্যাট স্টেজ ক্লাইম্ব করে ফেরত আসতে হবে। সাধারণত আমরা যেটা করি যে আমাদের সাউথ কল থেকে এই ক্লাইম্ব করে ফিরে আসার জন্য আমরা 3টে সাপ্লিমেন্টারি অক্সিজেন সিলিন্ডার সাথে নিই। আচ্ছা, এই একটা সিলিন্ডারে 6 ঘন্টা করে মোটামুটি আমাদের অক্সিজেন সাপ্লাই দিতে পারে, যদি 4 মিনিটে 4 লিটার করে অক্সিজেন আমরা ইনটেক করি। আচ্ছা, এটা ক্যালকুলেশন। এবার তোমার যদি প্রয়োজন না হয়, তুমি 4 লিটার যদি না ইনটেক করো, তোমার টাইমটা বেড়ে যাবে। তুমি যদি প্রতি মিনিটে 2 লিটার করে নিয়ে তুমি যদি পৌঁছতে পারো, তার মানে তোমার টাইমটা ডবল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সাধারণত মিনিটে 4 লিটার করে হলে খুব মুভমেন্টটা সহজ হয়। 3খানা সিলিন্ডার, 3-6 18 ঘন্টা আমাদের ক্যালকুলেটিভ টাইম। আর এই উচ্চতায় যারা আমরা মোটামুটি আমাদের মতো ক্লাইম্বাররা যারা একটু ভালো
নিজেদেরকে বলি যে একটু গতি ভালো থাকে, সেখানে আমাদের গতি শুনলে হাসবে। ওখানে আমাদের 100 মিটার উঠতে 1 ঘন্টা লাগে, ঠিক আছে? আচ্ছা, যেখানে 100 মিটার হয়তো দৌড়ে কেউ 10 সেকেন্ডে। এর কারণটা কি? ক্লান্তি। ক্লান্তি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা সিলিন্ডারও তো বেশ নেওয়া যায় না, ওগুলোর দাম কেমন একটা সিলিন্ডার? সিলিন্ডারে এক্সট্রা তুমি চাইলে 100টাও নিয়ে যেতে পারো। ক্যারি করতে পারবে না। কে ক্যারি করবে? তাহলে তোমাকে এক্সট্রা শেরপা নিতে হবে। আচ্ছা, ওটাই সমস্যা, ক্যারি করার প্রবলেম। ক্যারি করার প্রবলেম, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। একটা সিলিন্ডারের এখন বর্তমান প্রায় $500 থেকে $550। $500 থেকে $550, এত দাম? কতটা থাকে? ও একটা সিলিন্ডারে ওই মোটামুটি তোমার যেটা ক্যালকুলেশন বললাম। মানে এটা কি এভারেস্টের জন্যই এরকম এত দাম বেশি? না না, যে কোনো এই ধরনের সাধারণত নর্মাল এরকমই দাম হয়? না, এই অল্টিটিউড ইউজ করার জন্য লাইট ওয়েট এই ধরনের আচ্ছা, এগুলো আলাদা হয় না? এগুলো আচ্ছা আলাদা ধরনের আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা একটা ওজন ধরো প্রায় 5 কিলো করে, আচ্ছা। ঠিক আছে, মানে সিলিন্ডার সমেত যে অক্সিজেনটা রয়েছে। মানে তুমি তাহলে বলছো যে এই ক্যালকুলেশনটা তোমরা জেনারেলি করে থাকো? হ্যাঁ, এই ক্যালকুলেশন। এবার তাহলে কি হলো যে আমি যদি আমার যদি গতিবেগ যদি 100 মিটার উঠতে 1 ঘন্টা লাগে, তার মানে এই 900 মিটার উঠতে 950, মানে এই 10 ঘন্টার মতো আমাকে ধরে রাখতে হবে যে আমি সামিটে পৌঁছতে আমার 10 ঘন্টা লাগবে। এরপর হচ্ছে হিউম্যান ট্রাফিক জ্যাম, যে আচ্ছা, কেউ আগে সামনে স্লো চলছে, তাকে তুমি চাইলেই সব জায়গায় ওভারটেক করতে পারবে না। ছোট কোনো সুটেবল জায়গা এলে তবে তুমি তাকে ওভারটেক করতে পারবে, নাহলে তোমাকে তার পেছনে ধীরে ধীরে যেতে হবে। এইসব করতে করতে তোমার হয়তো লাগতে পারে 12 ঘন্টা। তুমি যখন এবার সাউথ সামিটে পৌঁছে গেলে, সাউথ সামিট থেকে এবার যে হিলারি স্টেপ সব থেকে ন্যারো জায়গা, যারা আগে ক্লাইম্ব পৌঁছে গেছে, যারা নেমে আসে তাদেরকে আগে নেমে আসার জায়গা করে দিতে হবে। পুরোটা তো দড়ির মধ্যে আটকানো, রোপ লাগানো থাকে, খুললে তো পার করতে গেলে তাকে এটা খুলে নিয়ে আবার তারও এগোতে হয়। সিস্টেম আছে, তুমি একটা ছেড়ে দিয়ে তুমি ফসকে যেতে পারো, ডবল অ্যাঙ্কার আচ্ছা, থাকে, আচ্ছা, একজন আরেকজনকে যখন ক্রস করছে সেইভাবে সেই সিস্টেমে তখন তো খুলতে হবে। খুলতে তো হবেই, আচ্ছা, চেঞ্জ করে একজন আরেকজনকে আরেকটা অ্যাঙ্কার লাগালো, আরেকটা অ্যাঙ্কার খুললো। অনেক সময় সাপেক্ষ, অবশ্যই এর টাইমটা বেশি চলে যায়। Right. সেই জন্য তোমার ক্যালকুলেশন হচ্ছে 16-18 ঘন্টা, 318 ঘন্টার মধ্যে তোমাকে সাবমিট করে ফেরত আসতে হবে। এরপর যেটা বলছিলাম যে এই টাইম ক্যালকুলেশনটা, যে আমার 10 ঘন্টায় তো আমি হয়তো পৌঁছতে পারলাম না, আরো 2 ঘন্টা নষ্ট হলো, সেটাও ছেড়ে দিলাম, আরো 2 ঘন্টা, 14 ঘন্টা। এই 14 ঘন্টার মধ্যে যদি আমি সিঙ্গেল শীর্ষে পৌঁছতে না পারি, তাহলে আমার সেখান থেকে টার্ন অ্যারাউন্ড করা উচিত। কারণ আমার কাছে আর 4 ঘন্টার মতো অক্সিজেন বেঁচে রয়েছে। আমি ধরে নিচ্ছি না আমার সময়, আমার কম সময় লাগবে, কিন্তু এই 4 ঘন্টার অক্সিজেনটাও যদি আমি ধরো সাউথ সামিটে আমি পৌঁছে গেছি, আর বেশি দেরি নেই, কিন্তু ওই সাউথ সামিট থেকে সামিটে পৌঁছতেও কিন্তু 2-3 ঘন্টা লেগে যেতে পারে। কারণ তখন আমার শরীরের সক্ষমতা কমে এসছে, কারণ আমি আগের দিন রওনা হয়েছি, অনেকক্ষণ বসবো, মুভমেন্ট যত সময় বাড়ছে, আমি তো নতুন করে নিজেকে। তাহলে কি ওরা ক্যালকুলেশনে ভুল করেছিল? আমার মনে হয় নিশ্চয়ই কিছু ক্যালকুলেশন ভুল হয়েছিল। কিন্তু আজকে ধরো এরাও তো অনেক অভিজ্ঞতার জায়গা থেকে আসে, তোমরাও বিভিন্ন সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আলাপ হচ্ছে, তাহলে এই ধরনের মিসক্যালকুলেশন হয় কি করে? এটা একটা অল্টিটিউড একটা বড় ফ্যাক্টর, যে নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তোমাদের এগুলো নিয়ে অনেক বিতর্ক আমরা দেখেছি, যে তোমাদের একমত নও তোমরা, তোমাদের মাউন্টেন সেক্টর এই নিয়ে অনেক কথা চালাচালি হয়। এইগুলো মানে কেন? এগুলো কি যে লোকটা সাকসেস পাচ্ছে না তার ক্ষেত্রে খুব সহজে কি অভিযোগ করাটা সহজ হয়ে যায়? না, অনেকেই দেখবে অভিযোগ করে যে শেরপা সাথে ছিল, শেরপা পালিয়ে এসছে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে তুমি আজকে এই যে বিল্ডিংটা আমি উঠলাম, তুমি নিচ থেকে আমাকে কাঁধে নিয়ে কতক্ষণ উঠতে পারবে সিঁড়ি দিয়ে? শেরপা সাথে থাকে। আমাদের ধরো অক্সিজেন সিলিন্ডারটা, রেগুলেটরটা ঠিকঠাক কাজ করছে কিনা, আমি ওই ঝুলন্ত অবস্থায় তো আমি দেখতে পাচ্ছি না, তাকে বললাম, সে একটু দেখে নিল, ঠিক আছে। বা আমার ফ্ল্যাক্সে ঢাকাটা খুলে আমার ব্যাগ থেকে বার করে ওই অবস্থায় আমাকে একটু জল খেতে সাহায্য করলো। শেরপা পালিয়েও যায়? যেতেই পারে। কেন? অনেকেই অভিযোগ করে, আমার ক্ষেত্রে কখনো হয়নি। মানে পালায় কেন? হয়তো নিজেকে বাঁচানোর জন্য। মানে বাঁচানো না, ওর অক্সিজেন শেষ হতে পারে, অবশ্যই ওই জন্য পালিয়ে যায়। পালাতেই পারে। মানে এটা তো, মানে যদি আমি দেরি করি তার জন্য আমার জন্যই পালিয়ে যাবে। একদম। সে হয়তো বারবার বলছে যে ফিরে চলো ফিরে চলো, হয়তো কোনো ক্লাইম্বার তার কথা না শুনে, যেটা বলছি টার্ন অ্যারাউন্ড পয়েন্ট, সে বুঝতে পারছে যে অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, ক্লায়েন্টের অক্সিজেন শেষ হয়ে আসছে, সে আর শুনতে চাইছে না, সামিট ফিভার, আমি যা করে সামিটেই পৌঁছবো, বেঁচে থাকবো কি ফিরতে পারবো সেটা ভাবছে না। সেক্ষেত্রে আচ্ছা, ধরো এই প্রসঙ্গে জিজ্ঞেস করি যে এই যে মাটি থেকে এতটা উঁচুতে একটা দুর্গম জায়গা, যেখানে কেউ নেই, না গাছপালা আছে, বাতাসও ঠিকঠাক নেই, কোনো প্রাণীকুলকেও দেখা যায় না, এরকম একটা নির্জন জায়গা, মানে বাতাস, মানে বলছি যে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম, বাতাস অনেকটা ওখানে হালকা তুলনামূলক,
ডেনসিটি কমে যাচ্ছে, density 1/3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে ওরকম একটা হার্ড রকি এবং তার সাথে বরফ আর বরফ, চারিদিকে সাদা। মানে সত্যি কি ভেতরে কোনো সেরকম একটা ফিলিংস তৈরি হয়, মানে একটা ভয় বা একটা অনিশ্চয়তা, এই জিনিসগুলো কি থাকে ভেতরে? না, অনিশ্চয়তা বা ভয় তৈরি হলেই তো তুমি হেরে গেলে, তুমি তো আর এক পাও এগোতে পারবে না। তোমাদের কিছুগুলো হয় না? অন্তত আমার হয়নি, কারণ তুমি যে মুহূর্তে তোমার মনে এই ভয়টা ঢুকে যাবে যে আমার কষ্ট হচ্ছে, কষ্ট তো অসম্ভব হচ্ছে। পাহাড়ে চলার ক্ষেত্রে তুমি নিজেও ট্রেকিং করো, তুমি জানো যে যে আমরা যখন হাঁটতে থাকি আমাদের একটা কষ্ট হয়, কিন্তু আমরা যে মুহূর্তে হয়তো 5 মিনিটের জন্য আমরা দাঁড়ালাম, চারদিকটা একটু তাকালাম, তখন কিন্তু আমাদের একটা আলাদা ফিলিং হয়। আমি এখন আর ট্রেকিং করি না, আমাকে অপমান করো না, আমি 2014 সালের পর আর এই শরীর নিয়ে কোথাও উঠতে পারি না। আমি এটার মাঝখানে বলি, আমি রিসেন্টলি গিয়েছিলাম ঝাড়গ্রামের ওইখানে, পাহাড়টার নাম ভুলে যাচ্ছি, সেখানে উঠেছিলাম। তো ওখানে উঠে আমার সুগার ফল করে গেছিলো। মাঝখানে আমি বসে বসেছিলাম পাথরের মধ্যে, তারপর আমি ডিসাইড করেছিলাম আমি আর কোনোদিনও পায়ে হেঁটে পাহাড়ে উঠবো না, আমার শরীর আর দিচ্ছে না। মানে আমি মেন্টালি একেবারে ডিসাইড করে ফেলেছি যে আমি আর পাহাড়ে ওঠার উপযোগী নই। এটাই এটাই বলছো? সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। রাইট, এখান থেকে প্রবলেম ক্রিয়েট হয় নাকি? এখান থেকেই প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, এই যে সিদ্ধান্ত, যে যে রাইট পয়েন্টে, টার্ন অ্যারাউন্ড পয়েন্টে আমি ডিসাইড করতে পারলাম, তখন আমি আবেগে ভাসছি, ওই তো সামনে দেখতে পাচ্ছি, আমি ওই সামিটে তো আগে পৌঁছি, তারপর যা হয় দেখা যাবে। আমি একটা দেবরাজ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে আমি বোঝার চেষ্টা করছি। আমি একবার গিয়েছিলাম, সেবার তুমিও জানো, সেবার আমরা ওই গোচালা গিয়েছিলাম। তো প্রবলেমটা যেটা আমি বোঝার চেষ্টা করছি তোমাদের কাছ থেকে, যে যখন আমি উঠছি তখন ভোর 4টে, তার আগে থেকে মাথায় একটা হালকা যন্ত্রণা শুরু হয়েছে পেছনের দিকটা, প্রচণ্ড ঠান্ডা। ওই ভোর রাতে আমি যখন উঠছি, কিছুটা যাওয়ার পর আমার গাটা একদম গুলোতে শুরু করলো একটা, এবং আমি মানে আর তাকাতে পারছি না, তাকাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা কোনো বসে পড়ি। মানে মানুষ যদি খুব, মানে ধরো যারা খুব ড্রাঙ্ক হয়ে যায় তাদের হয়তো সেই ফিলিংসটা অনেকে বুঝতে পারেন, যে কেমন একটা অস্বস্তি, আর ভাল লাগছে না, পারছি না। তখন মনে হয় যেন আমার প্রাণটা আমার শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। এটাকে কি তোমরা অল্টিটিউড সিকনেস বলে? এটাই অল্টিটিউড সিকনেস। হয়টা কি প্রবলেমটা অ্যাকচুয়ালি? হয়টা আর কিছুই না, এটা দুরকম হতে পারে, এটা দুরকম দিকে টার্ন নিতে পারে। এটা হচ্ছে সেরিব্রাল এডিমা, আচ্ছা, আর হচ্ছে পালমোনারি এডিমা। আচ্ছা, লাঙে জল জমে যায়, লাংয়ে জল জমে যায়, সেটা তোমার কাশি হচ্ছে, এ হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো। আর এই মাথা ঘোরা, মানে একটা বমি বমি ভাব আসছে, ভাব, হ্যাঁ, আর অক্সিজেন ব্রিদিং এর প্রবলেম ইস্যু শুরু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা দেখলে তোমার একটাই হচ্ছে যে লোয়ার অল্টিটিউডে আসো। এক্স্যাক্টলি, আমি যখন নেমে এলাম সকালবেলা ভোরবেলা, তখন একদম ঠিক হয়ে এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল আমি। তার মানে এটা কি অক্সিজেনের পরিমাণটা আমার শরীরে, ব্রেনে কম যাচ্ছে? অনেকগুলো কারণ থাকতে পারে, যে তুমি হয়তো র্যাপিডলি বেশি অল্টিটিউডে মুভ করেছো। সাধারণত আমাদের থিওরি অনুযায়ী যে 300 মিটারের বেশি একদিনে অল্টিটিউড গেন করা উচিত না, বা কোথাও অল্টিটিউড গেন করতে হলে, আজকে আমি যে অল্টিটিউডে রয়েছি সেখান থেকে আমি 300 মিটার অন্তত বেশি উঠবো, কিছুক্ষণ থাকবো, আবার নেমে চলে আসবো, পরের দিন আমি সেই অল্টিটিউডে যেয়ে রাত কাটাবো। মানে একবার এই যে ওঠা নামা, আমরা এভারেস্টের ক্ষেত্রেও দেখেছো, বা যে কোনো পাহাড়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই বারে বারে উপরে উঠি, উপরে উঠে যেয়েই কিন্তু অল্টিটিউডে যে আমরা থাকি না। এই যে লোড ফেরি, আমরা প্রথমবার গেলাম, কিছু মালপত্র অল্টিটিউডে ক্যাম্পে রেখে এলাম, নিচে চলে এলাম, আবার গেলাম, এই 2-3 বার করে নিলে কিন্তু পরের বার যে যখন তুমি ওখানে রাত কাটাবে, তোমার আর কিন্তু এই প্রবলেমটা হবে না। আর যদি তুমি একটা অল্টিটিউডে রয়েছো, সেখান থেকে প্রথম দিনই উঠে যেয়ে 300 মিটারের বেশি কোনো অল্টিটিউডে উঠে যে মুহূর্তে রাত কাটাবে, তোমার এই মাথা ঝিমঝিম করবে, তোমার বমিটিং হবে। মানে আমরা খুব কম সময়ের মধ্যে একটা নির্দিষ্ট মানে উচ্চতায় খুব দ্রুত উঠে পড়ছি, কম মানে অনেকটা ফাস্ট উঠে পড়ছি, মানে যে কারণে আমাদের লাদাখ গেলে বেশিরভাগ সময় লেতে নামার পর ফ্লাইটে নামলে সমস্যা বেশি হয়। এই জন্য অন্তত ফ্লাইটে গেলেও লেতে যে অন্তত 1-2 দিন স্টে করা উচিত, তারপর তুমি আশেপাশে আবার মুভমেন্ট শুরু করো। তারপর একটা তুমি বলছো যে একটা ভয় একটা ফ্যাক্টর, মানে একবার যদি ভয় চেপে যায় সেই জিনিসটা তোমাকে মেরে ফেলতে পারে। একদম। তো এভারেস্টের মতন জায়গায় বা এই ধরনের হাই অল্টিটিউড মাউন্টেন, যেটা তুমি বলছো 8000 পিকগুলো, মূলত সেখানে মানে একবার যদি এরকম হয়, সেখান থেকে বাঁচানোর একমাত্র রাস্তা কি শেরপা? কিন্তু একটা লোককে নামাতে তো একটা শেরপার পক্ষে সম্ভব না। আচ্ছা, অন্তত 6 থেকে 8 জন লাগে ঠিকঠাক তাকে, কিন্তু ওই পাহাড়ে ঢালবে, তাকে একটা সিস্টেম জেনারেট করা, একটা তার যদি চলার ক্ষমতা না থাকে, তাকে একটা রেস্কিউ সিস্টেম জেনারেট করতে হবে, তাকে সেই স্লোপ দিয়ে ধীরে ধীরে অ্যাঙ্কার করে করে নামাতে হবে, এবং প্রচণ্ড একটা টাইম টেকিং ব্যাপার। এভারেস্টের ক্ষেত্রে যেমন ক্যাম্প 2 পর্যন্ত অন্তত নামিয়ে আনতে পারলে হেলিকপ্টারে তুলে নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তার উঁচুতে থাকলে তো সেইটাকে তো অন্তত সেইভাবে ধীরে ধীরে, মুহূর্তের ভুল চুকে সেও মরে যাবে, সঙ্গে থাকা শেরপাগুলো অ্যাক্সিডেন্টের কবলে পড়বে। তোমার বাড়ি থেকে বারণ করে না?
যে এরকম মানে যখন এই ধরনের খবরগুলো হয় তখন বলে না যে তোমার ওয়াইফ বলেন না যে না এরপর আর যেতে হবে না এরকম কিছু, বা তোমার পরিবার সেটা বাড়ি থেকে কে আছে তোমার? বাড়িতে মা বাবা বারণ করেন যে প্রথম যখন পর্বতারোহণ শুরু করি, হ্যাঁ, মা একটু অভিযানে গেলে ভয় পেতেন, কষ্ট পেতেন, কিন্তু তাই পরবর্তীকালে এত অভিযান করেছি, যা হোক আর সেই সমস্যাটা ছিল না। মানে তোমরা মনে হয় বাড়ির লোকেও সিজন করে নাও না? বাধ্য, শুনবে না, কিন্তু ভয় তো করে যখন এই ধরনের খবর আসে। বাবা মায়ের একটা চিন্তা তো থাকবেই। অনেকেই বলেন যে এই ধরনের মাউন্টেনিং যারা করেন তারা বেসিক্যালি পাগল টাইপের লোকজন। কি প্রয়োজন বাড়িতে বসে টেলিভিশনে বসে বসে দেখবো এরকম অসাধারণ ঘটনা? কি দরকার এরকম একটা রিস্ক নিয়ে এই ধরনের একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস করার, যেখানে প্রশংসার জায়গাটা খুব কম, যদি সাকসেস পাই তাহলে, আর না হলে তো আমরা দেখি যে তোমাদের ফিল্ডে প্রচুর মাউন্টেনিয়ার যারা স্পন্সরশিপ পাওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত ডিসিশন নিয়েছেন, অনেকে হারিয়ে গেছেন। ছন্দা গায়নকে আমরা দেখেছি এই ধরনের ঘটনা। ইভেন আমার সাথে ছন্দার কথা হয়েছিল এই নিয়ে, যখন আমরা জানি যে ও যখন কাঞ্চনজঙ্ঘা করে তারপর ইয়ালুংকাংয়ে যাচ্ছিল, আমার ওর সাথে যে কথা হয়েছিল আমার মনে আছে যে ওকে বারণ করা হয়েছিল, সিনিয়ররা বারণ করেছিল। আমি ওর সাথে যখনকে ফোনে কথা বলি, যখন কলকাতা থেকে যাচ্ছে হাওড়া থেকে, তখন বলি দাদা কিছু করার নেই, আমাকে যদি এটা না করি তাহলে আমি এক্সট্রা অর্ডিনারি যদি কিছু না করতে পারি পরের বার স্পন্সরটা পাবো না। তাহলে সবই ঠিক আছে, কিন্তু ওই পরিকল্পনা যদি ঠিকঠাক না থাকে সেটা সমস্যা। আমি রিস্ক তো নেবই, পর্বতারোহণের ক্ষেত্রে রিস্ক নিতে হবে, কিন্তু পরিকল্পনাহীনভাবে রিস্ক নেওয়া মানে যা হলো, ও সঙ্গে ওর শেরপা দুজনও মারা গেল। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। কিন্তু আমরা সেটা নিয়ে যেমন আমরা দেখেছি তোমাদের এই ঘটনাগুলো যখন ঘটেছে, একে অপরের বিরুদ্ধে প্রচুর কাদা ছড়াছড়ি দেখেছি এই ধরনের সেক্টরে। এটা কেন হয়? মানে একে অপরের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, সেগুলো তো আমরা দেখেছি। এগুলো কেন? মুশকিল হচ্ছে পর্বতারোহণ এমন একটা খেলা যেখানে কোনো দর্শক নেই। আচ্ছা, আমি কি করেছি না করেছি, আমি এসে যেটা ঢাক পেটাচ্ছি সেটাই। আচ্ছা, মানে কি মানুষ মিথ্যে কথা বলে? হতেই পারে, হ্যাঁ, সেই জন্যই তো কাদা ছড়াছড়ি। মিথ্যে কথাটা কি নিয়ে বলে? অনেক রকম হতে পারে। আমি না চড়ে বলতে পারি আমি চড়েছি উপযুক্ত প্রমাণ ছাড়া। তাহলে তো এসে অন্যের নামে চারটে বাজে কথাও বলে দিতে পারি, সেটা থার্ড কাউকে দিয়ে জাস্টিফাই করার জায়গা নেই। তোমার সাথে হয়েছিল কখনো? না, সেরকম হয়নি। মানে তুমি কোনো ক্লাইম্বারের সাথে গেছো, তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে? না, সেরকম হয়নি। মানে তোমরা কি সেটা বেছে নাও যে কাদের সাথে যাবে না যাবে এই সঙ্গটা? অবশ্যই, মানে কম্পেনিয়ন ঠিক করা, কো ক্লাইম্বার, টিম মেম্বার, অবশ্যই একটা বড় সিদ্ধান্ত যে আমি কার সঙ্গে পাহাড়ে যাব না যাব। আমি শুনেছি যে এখানে আমরা নিচ থেকে দাঁড়িয়ে এত কিছু শুনি, আমরা শুনেছি মাউন্টেনিং সেক্টরে ল্যাং মারামারিও হয়, মানে ডাইরেক্ট ল্যাং মারামারি। আমি ল্যাং মারামারি ইন দ্য টার্ম নয়, ল্যাং মারামারি এই ধরনের হয়, এটা তো মানে বহু ক্ষেত্রেই, মানে দলগত অভিযানের ক্ষেত্রে। এটা যদি একটু বলো, আমি একটু ব্রিফলি বলতে। বলো, মানে বলো না, আমাদের বলো। সারা ভারতবর্ষে বাঙালিরা পর্বতারোহণের পথিকৃৎ। ভারতবর্ষের প্রথম বেসামরিক পর্বত অভিযান 1960 সালে নন্দাগুন্ডি অভিযানের মাধ্যমে শুরু হয়েছিল পশ্চিমবাংলা থেকে। এখনো সারা ভারতবর্ষে যত পর্বত আরোহণকারী ক্লাব আছে এবং সারা ভারতবর্ষ থেকে প্রতি বছর যত পর্বত আরোহণ আয়োজিত হয়, তার সিংহভাগ কিন্তু পশ্চিমবাংলা থেকে। আচ্ছা, সারা ভারতবর্ষে যদি ধরো এই মুহূর্তে 250টার মতো মাউন্টেনিং ক্লাব থাকে, 150টাই পশ্চিমবঙ্গে। আর বাঙালির এটা একটু সবসময় বেশি সে কারণটাই আসছি। হ্যাঁ, আচ্ছা। আর অভিযানও যদি 100টা অভিযান হয়, দেখা যাবে 70খানা অভিযান কিন্তু এখনো বাঙালিদের। কিন্তু ধীরে ধীরে অভিযানের সংখ্যা, কোয়ালিটি অভিযানের সংখ্যা কমে আসছে, তার কারণগুলো পরে আসছে। কিন্তু এই পা টানাটানি অভিযান সেই 1960 সালের পরেই, মানে বাঙালি অভিযান করে আসার সাথে সাথেই আস্তে আস্তে ভাঙতে শুরু করলো, যে কারণে আজকে পশ্চিমবাংলায় এত পর্বতারোহণকারী সংস্থা, মানে অন্তত কিছু করি না করি নামে একটা আছে, কিছু করি না করি অন্তত একটা রক ক্লাইম্বিং কোর্স হয় এবং কিছু না কিছুভাবে একটা অভিযান হয়তো সংগঠিত হয়। সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি দেখো, মানে এই পা টানাটানি ব্যাপারটা দুরকম আমি দেখেছি। একটা হচ্ছে যারা র্যাঙ্কড, সেই ক্ষেত্রে মানে বিভিন্ন ফোর্সের অভিযানের ক্ষেত্রে, যেটা হয়তো খুব একটা প্রত্যক্ষ করার সুযোগ হয়নি যেহেতু আমি সিভিলিয়ান। আচ্ছা, তাদের ক্ষেত্রে হয়তো জাতপাতগত একটা সমস্যা। এটাও থাকে, যে
কে আগে মুভ করবে না করবে, এটা অল ইন্ডিয়া সেক্টরে বেশি হয়। অল ইন্ডিয়া সেক্টরে। আর আমাদের সিভিলিয়ান অভিযানের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে লিডারের প্রিয় পাত্রকে আচ্ছা আলটিমেট সামিটে কি চান্স পাবে, নতুন ছেলেমেয়েরা চান্স পাবে কি পাবে না, সম্পূর্ণই লিডারের উপর নির্ভর করে। আচ্ছা এবার তুমি যে ভালো ক্লাইম্বার হলেই তুমি সবসময় দলনেতার সুনজরে থাকবে, এত নাও হতে পারে। আচ্ছা সেই ক্ষেত্রে এই পা টানাটানি বা তার সুযোগ না পাওয়া, হুম বা তার পরবর্তীকালে হয়তো ক্লাব ছেড়ে দিয়ে অন্য প্রতিষ্ঠান তৈরি করা বা অভিযানে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি মাউন্টেন সেক্টরে বেশ কিছু বছর ধরে দেখছি ডাইরেক্টলি, আমি আমার সাংবাদিকতার কারণে দেখেছি। এখন হয়তো সেই জায়গাটা অতটা আর দেখি না, কিন্তু রিসেন্ট লাস্ট 10 বছরে আমি যতটুকু দেখেছি, 10-15 বছরে, যে মাউন্টেন সেক্টরে একে অপরকে সহ্য করতে পারে না কেউ। যারা একটু নাম কামিয়ে যায় তাদের তো কেউই সহ্য করতে পারে না, তাদের প্রতি সবার হিংসা। এবং ইন্ডিভিজুয়ালি দেখেছি একে অপরকে, অনেকেই আমাদেরকে এসে একে অপরের নামে বলেছেন। এবং এমনও অনেকে রয়েছেন যারা ফাইল নিয়ে আমার অফিসে চলে এসেছেন এবং এটা দেখানোর জন্য এরা এটাই ক্লাইম করেনি, এই নিয়ে প্রেস কনফারেন্সও আমরা দেখেছি, এরকম হয়েছে। তো মানে এটা কি জনপ্রিয়তা পেয়ে গেলে এই জায়গা থেকে হয় জিনিসগুলো, হিংসাগুলো শুরু হয়? অবশ্যই, মানে এটা মানে যাদের কাছে অঢেল টাইম আছে তারা এটা করে। দ্বিতীয় কথা যে আমি যদি প্রকৃত পর্বতারোহী হই, আমি আমার আগামী অভিযান নিয়ে ভাববো। আমি কে কি ক্লাইম করে এসছে, সে আদৌ ক্লাইম করেছে না করেছে আমার বক্তব্য রাখা আমার দরকারই নেই। ঠিক আছে, আমার যদি মনে হয়। তুমি কখনো এগুলো নিয়ে ভাবোনি? না, আমি কোনোদিনও ভাবিনি। তুমি আমার কখনো কোনো কারোর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট, তুমি তো সাংবাদিকতা করেছো, দেখেছো, পেয়েছো? আমার মনে হয় না। মানে এটা কেন বলো না, মানে বিতর্ক এড়ানোর জন্য বলো না? আমার তো দরকার নেই, আমি তো এটা তো একটা হবি স্পোর্টস, এটা তো আমি আমার ভালো লাগার জন্য করছি, ভালো লাগার জন্য পাহাড়ে যাচ্ছি, আমি আমার লক্ষ্যে স্থির থাকবো। তুমি কোনো বিদেশি ক্লাইম্বারকে দেখেছো অন্যের ক্লাইম নিয়ে কমেন্ট করতে? না, করতে দেখো, হয়তো তাদের সাথে আমার আলাপও নেই, দেখো নি। তাহলে তুমি এখন সোশ্যাল মিডিয়ায় যুগে তুমি নিশ্চয়ই দেখতে পেতে যে ওর ক্লাইমটা হয়েছে কি হয়নি, এই নিয়ে তারা কোনো বক্তব্য রাখছে বা এ করছে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে তুমি কোনো একটা সিংহ ক্লাইম করে এসে বলছো, কিন্তু আমার মনে হয়েছে ছবি দেখে যে তুমি ক্লাইম করোনি, না আমার কাছেই থাকবে, আমার কাছে তুমি ওই সিংহটা ক্লাইম করোনি, কিন্তু আমি সেটা সকলের কাছে এক্সপ্রেস করার তো আমার তো কোনো দরকার নেই। লাভটা কী হবে? লোকে ভুলেই যাবে দুদিন পর, হয়তো সাময়িকভাবে একটা লোকজন কিছু হলো যে কাদা ছোড়াচ্ছে, ওই যে কাদা ছোড়াচ্ছে এটা তো প্রচার হবে, তার বাইরে কিছু হবে না। এটাও বলতে শুনেছি অনেকে যে এভারেস্ট ক্লাইম করে ফেলেছে, ওটা তো অনেকেই করে ফেলতে পারে, কিন্তু সে নিজে করেনি, অনেকেই করে ফেলতে পারে। আর অনেক পিক আছে সেগুলো ক্লাইম করে দেখাক, বা সেগুলো যদি করে তাহলে মানবো বড় মাউন্টেনিয়ার। এটা তুমি কখনোই পারবে না, কারণ আমি কথা বলছি, ধরো আমি এভারেস্ট ক্লাইম করে এসে সারা পশ্চিমবঙ্গের যতগুলো ক্লাব আমাকে সম্বর্ধনা দিয়েছে, আমি কিন্তু ওয়ার্ল্ডে ফার্স্ট অ্যাসেন্ট মাউন্ট প্ল্যাটু করে এসে ততগুলো ক্লাব থেকে সম্বর্ধনা পাইনি। তার মানে কি, আমরা তো জানি কোনটা ভালো। আমরা যখন মুখে বলবো যে এভারেস্টে এরকম কমার্শিয়াল ক্লাইম নয়, আবার এই ধরনের ভালো অনেক ভালো ভালো পশ্চিমবঙ্গ থেকে ক্লাইম হয়েছে, বহু ফার্স্ট অ্যাসেন্ট আছে বহু ক্লাবের, সেইগুলো কি তারা কখনো ঢাক পিটিয়ে প্রচার করেছে? আগে যেগুলো হয়েছিল কজন জানে? কলকাতার মাউন্টেনিয়ার্সরা কি একটু অহংকারী, মানে যারা একটু নাম কামিয়ে ফেলে? না, এটা নিয়ে আমি মন্তব্য করব না। মানে এটা কেন, মানে মন্তব্য করবে না কেন, মানে এটা তোমার কি মনে হয়? এটা তো প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তোমার কি মনে হয়? কেউ এভারেস্ট ক্লাইম করে এসে ঢাক পিটিয়ে বলতেই পারে যে আমি এভারেস্ট ক্লাইম্বার, আর কেউ ক্লাইম না করতে তুমি এটা বলছো, প্রসঙ্গটা যদি উত্থাপন করলে, আমি ইন্ডিভিজুয়াল কারোর কথা বলছি না, মানে তোমার কি সামাও মনে হয় যে তারা অনেক বেশি রেড কার্পেটে চলে ফেলেছে এই ব্যাপারটা হয়? তাদের যোগ্যতা থাকলে অবশ্যই তারা সেটা করতে পারে, তারা যেটা চায়। কিছু মানুষ চায় নিজেদেরকে বেশি এক্সপোজ করতে, আর কিছু মানুষ চায় অন্তরালে থাকতে, তো তাদের নিজস্ব নেচার, অসুবিধা কি আছে? কিন্তু যারা সাকসেস পায় না তারা এই ধরনের প্রসঙ্গগুলো কি তোলে? অনেক সাকসেসফুল লোককেও দেখি তারা প্রসঙ্গ তুলেছে এই ধরনের। তুমি বলছো এটা নেচার, এটাকে বদলানো যাবে না, সব ক্ষেত্রেই রয়েছে। এটা শুধু মাউন্টেনিং কেন ভাবছো, সব ক্ষেত্রেই আছে। কিন্তু কোথাও মনে হয় না এটাতে পরবর্তী জেনারেশন একটু ডিমোটিভেটেড হয়ে যায়? অবশ্যই আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে যে ওয়েতে ক্লাইম করছে সে ওয়েতে ক্লাইম করুক। কারো যদি মনে হয় যে আমি কমার্শিয়াল ওয়েতে ক্লাইম করুক, তাতে কি এসে যায়?
কারো যদি মনে হয় যে আমাকে সে রেকগনাইজ করবে না, তার বক্তব্য। কেউ যদি আবার এই কমার্শিয়াল ক্লাইমকে দেখে কেউ একটু ফুলমালা দিতে চায়, সে দেবে, সে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মাউন্টেনিং এর ক্ষেত্রে কোনো রিভেঞ্জ থাকে মাউন্টেনিং করার সময়? না, আমার ক্ষেত্রে তো আমি কখনো দেখিনি। কোনো শুনেছো এরকম ঘটনা? না, অন্তত আমার অভিযানে কখনো এরকম হয়নি। কারণ আমি যে সমস্ত অভিযান করেছি, সকলে যে সমস্ত টিম মেম্বারদের পেয়েছি, সকলেই কোঅপারেটিভ। হয়তো অনেক অভিযান এমন হয়েছে যে হয়তো এমন মোমস্তান কাংড়ির ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছি, ওয়েদার খারাপ, এই খারাপ, একের পর এক ক্লাইম্বাররা, আমরা সামিট অ্যাটেম্প নিয়েছি, ওয়েদার সামিট অ্যাটেম্পটে যে ফেরত এসেছি, তা ফিরে চলে যাচ্ছে, তারপর খাবার দাবার কমে গেছে, সেখানে সামিট ক্যাম্পে হয়তো 2 জন শেরপা আর আমি থেকে গেছি, বাকিরা স্যাক্রিফাইস করে নেমে চলে গেছে। তারপর আমি একাই শেরপাদের সঙ্গে মোমস্তান ক্লাইম্ব করেছি 7516 মিটারের মতো উচ্চতা একটা পিক। তো আমার সমস্ত অভিযানের ক্ষেত্রে তো আমি খুবই কোঅপারেশন পেয়েছি সমস্ত ক্লাইম্বারদের ক্ষেত্রে। মাউন্টেনিয়াররা অনেক বেশি আমি দেখেছি স্বয়ংসম্পূর্ণ হয়, মানে তারা অনেক নিজেরাও নিজের ব্যক্তিগত জীবনেও অনেক কাজগুলো করতে পারেন যে সবাই করতে পারে না। মাউন্টেনিং এটা শেখায়। শেখায়, কিন্তু সকলেই যে শিখতে পেরেছে এটা আমি মনে করি না। আচ্ছা, কেন, মানে এটা কেন বললে? কারণ তুমি যেগুলো বললে অনেক ক্ষেত্রে দেখেছি, যে শুনেছি যে একটা মাউন্টেনিয়ার হতে গেলে আমার মনে হয় সবার আগে একটা ভালো ক্যাম্পার হওয়া দরকার। তুমি যে গুণগুলোর কথা বললে, ক্যাম্পার আর ভালো মানুষ কোনটা? ক্যাম্পার মানে সেই মানে জিনিসগুলো করার মানসিকতা মানে শিখেছে সেগুলো সে। মানে সেই ভালো লিডার আমি বলি, যে সকালবেলা ঘুম থেকে উঠে স্টোভটা জেলে চাটা করে বাকি ক্লাইম্বারদের খাওয়ায়। আচ্ছা, রাস্তাটা আমাকে দেখাতে হবে। আমি লিডার হতে পারি, কিন্তু যে আমাকে আগে কাজটা করে দেখাতে হবে, যেটা যে আমি লিডার মানে আমি অন্যের উপর অর্ডার করে চলবো সেটা না, কিন্তু এটা আমি মনে করি। আমি যদি আমার টিম মেম্বারদের সবার আগে উঠে কেটলিতে বরফ গলিয়ে চা করে আমি খাওয়াতে পারি, এই প্রচেষ্টাটা তো নিজের দিক থেকে থাকা দরকার। তুমি ব্যক্তিগত নিজে এরকম? আমি এরকম, মানে সেই কারণে তুমি টিম লিড করো? না, আমি যে সব অভিযানই আমার জীবনে লিড করেছি তা তো না। এখন তো আমার মনে হয়েছে যে লিডারশিপের যোগ্যতা এটাই হওয়া উচিত, মানে সবার আগে নিজেকে রাস্তা দেখাতে হবে। মাউন্টেনিং ফিল্ডে একটা কথা আছে যে দেবরাজ খুব ভালো ছেলে, মানে এটার পিছনে রিজনটা কি? এটা আমি কি করে বলবো? মানে কোথাও তো মেনটেন করো এই ব্যাপারগুলো, না? সেই জন্য জিজ্ঞেস করছেন। কোথাও তো মেনটেন করো যে না, খুব বিতর্কিত কথা বলবো না, একটুখানি নিজের মধ্যে থাকবো, দরকার নেই বিতর্কে জড়ানোর। না, বিতর্ক আমি কিন্তু সোজা কথা সোজাভাবে বলি। আচ্ছা, তুমি দেখেছো যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই ধরনের ক্ষেত্রে রেস্কিউ নিয়ে যখনই বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য রেখেছি, আমি কিন্তু আমার যেটা সঠিক মতামত সেটা রেখেছি, ঠিক আছে? কিন্তু এরকম ক্লাইম হয়েছে কি হয়নি এই নিয়ে আমার মতামত রাখা তো আমার দরকার নেই। আসলে এই জায়গাটা, এই প্রসঙ্গটা এই কারণে আসে, কারণ রাজীব দা বা দীপঙ্কর দা এদেরকে আমরা চলে যেতে দেখেছি। মানে আমার এই কারণে খারাপ লাগে, আমি এদেরকে ব্যক্তিগতভাবে সবাইকে চিনতাম, এদের সাথে হয়তো পডকাস্ট করিনি, কিন্তু কত ইন্টারভিউ নিয়েছি, আড্ডা মেরেছি। দীপঙ্কর দা, বিশেষ করে দীপঙ্কর দার কথা মনে পড়ে। কিন্তু দীপঙ্কর দার মৃত্যুটাও তো ঠিক সেভাবে, যে মানুষটার এতগুলো আঙুল ছিল না। তারপর একটা, তোমার মনে আছে যে কোনো একটা স্টোরি করেছিলাম যা নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল, সম্ভবত ওটা ধৌলাগিরি ছিল তো নাকি এভারেস্ট, কোনটা ছিল? ধৌলাগিরিতে আইটিবিপির একটি ঘটনা নিয়ে, সেটা নিয়ে অনেক দীপঙ্কর দা মাঝখানে সম্ভবত একটু মেন্টাল প্রবলেম হয়ে গিয়েছিল। এবং এটা আজকে এই পডকাস্টের মধ্যে দিয়ে বলা, যে দীপঙ্কর দা ভয় পেয়ে অনেকগুলো একটা পোস্ট করেছিল ফেসবুকে, এবং সেখানে আমার নাম মেনশন করা ছিল, যে লিখেছিলেন যে কুণালদা তো সাংবাদিক, কুণালদা হয়তো বেঁচে যাবেন, বাদ বাকি আমাদের কি হবে। এটা কেন হয়েছিল দেবরাজ? এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা মাউন্টেনিয়ারের জীবনে, মানে তাকে কি চোর আখ্যা দেওয়া হয়েছিল? সে মানুষটা আজকে নেই। দেখো কি ঘটনা কি ঘটেছিল সেটা তো ওই অভিযানে আমি ছিলাম না, দীপঙ্কর দা নিজেই ছিল, এবং দীপঙ্কর দার বক্তব্যের সঙ্গে আইটিবিপির বক্তব্য, আইটিবিপি ক্লাইম্বারদের বক্তব্য বিপরীত ছিল। এটা মনে হয় আইটিবিপির সাথে যুক্ত নয়, এটা সম্ভবত অন্য কিছু ছিল, মানে আমি এটা ডিটেলে জানি না। কোনো ফান্ড রিলেটেড ব্যাপার ছিল, কোনো রেস্কিউ টিমের উনি পার্ট ছিলেন, সেখান থেকে উনি একটা
পোস্ট করেছিলেন, যেখানে ওনাকে ফাঁসিয়ে দেওয়া হবে, ওনাকে মানে করাপশনের আন্ডারে নিয়ে যাওয়া হবে, এরকম একটা কিছু একটা, মানে সেটা মানে এরকম কি মাউন্টেনিং সেক্টরটা কি এরকমই, মানে এরকম মানে এতটা ভয় পাওয়ার জায়গা? মানুষ কি মানুষের সাথে এতটাই করে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার যদি কোনো গলদ না থাকে তা আমার ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, সম্ভবত ওনার একটু মেন্টালিও সমস্যা তৈরি হয়েছিল বলেই হয়তো এগুলো বলেছে। হয়েছিল। আমরা যখন আলোচনা করছি বিষয়টা খুব টেকনিক্যাল মনে হচ্ছে, কিন্তু আদৌ বিষয়টা তা নয়। ব্যাপারটা অনেকটাই একটা খুব জায়েন্ট রূপকথার মতন, মানে মাউন্টেনিয়ারিং। কারণ যতক্ষণ এইরকম একটা স্টুডিওতে বসে যতক্ষণ ওই ফিলটা নেই, সেই বিশালতাটা নেই, সেই স্মেলটা নেই, সেই স্যাঁতস্যাঁতে ব্যাপারটা নেই, ততক্ষণ মনে হয় ওই জিনিসটা নেই। তোমার কাছে মাউন্টেনিংয়ের যদি ব্যাখ্যা করতে বলে কীভাবে ব্যাখ্যা করবে, কী বলবে জিনিসটাকে তুমি? প্যাশন তো আছে তোমার মধ্যে। স্পেল বাউন্ড, মানে এক কথায় বলা খুব ডিফিকাল্ট। দু লাইনে বলো তোমার কাছে ফিলিংসটা কি এই পাহাড়ের? কারণ আমরা ধরো আজকে যারা এই পডকাস্টটা দেখেন তারা অনেকে যে পাহাড়কে ভালোবাসে পাগলের মতন। মানে আমি তোমাকে বলি, এই যত আলোচনা করলাম সব কিছুর পেছনে একটা পাহাড় প্রেম লুকিয়ে রয়েছে। আমি যখন ছোটোবেলায়, আমরা তো সবচেয়ে বেশি নর্থ বেঙ্গল যে গিয়েছি, কারণ আমাদের কলকাতা থেকে সবচেয়ে কাছাকাছি ওটাই। যখন ওই সেবক থেকে গাড়িটা নেমে চলে যেত নিচের দিকে সমতলে, তখন পেছন দিকে একবার ঘুরে তাকাতাম। সেই সময়টা, এখন তো অনেক যাই, অতটা দেখি না যে পাহাড়টা শেষ হয়ে গেল, আবার কবে আসবো। বা যখন ওই ব্রিজটা ক্রস করে যখন আমরা ঢুকছি, প্রথম নীল নীল দূর থেকে দেখা পাহাড়গুলোর কাছাকাছি চলে এসেছি, এই যে ফিলিংসটা, বা পাহাড়ে থাকলে আমার এখনও মনে হয় যে এটা পাহাড়েই আছি। আবার বাড়িতে যেতে হবে, কলকাতা যাব, কাজবাজ, অফিস, ব্যস্ততা। তুমি একজন মাউন্টেনিয়ার হিসেবে ব্যাপারটা কীভাবে ফিল করো? মানে তুমি যদি আমাকে বলতে বলো, মানে আমি এটা বলতে পারি যে আমার সম্বন্ধে যদি বলো যে মাউন্টেনিয়ার বাই চয়েস, চয়েস ডিক্টেটেড বাই লাভ। এই লাভে ব্রেকআপ নেই, লাভের ব্রেকআপ নেই, বিশ্বাসঘাতকতাও নেই। না, কারণ আমি অনেক দুর্গম শৃঙ্গ অভিযানে গেছি এবং আমার পরিচিত জনেরা বলে যে তুই অনেক লাকি। কেন? কোনো দুর্ঘটনায় পড়িনি এখনো পর্যন্ত। আচ্ছা, আমি 2013 সালে যখন উত্তরাখণ্ডে ওই ক্লাউড বার্স্ট হয়েছিল, তখন ওখানে ছিলাম। আমার সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, আমি এটা দেখতে পেয়েছিলাম। আমি বেঁচেও ফিরে এসেছি। কিন্তু আমার মনে আছে আমি এমন একটা জোনে ছিলাম যেখানে হয়তো অতটা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রসঙ্গটা এই কারণে উত্থাপন করলাম, সেই বিকেলটা আমার মনে আছে যেদিন পুরো আকাশটা হলুদ হয়ে গিয়েছিল এবং তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বিকেলের পর থেকে। আমি যেই সব জায়গায়, যেই প্রান্তে ছিলাম, সেখান থেকে যেসব পিকগুলো দেখা যায়, সেই পিকগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এই পিকগুলো প্রত্যেকটা ওই মহাভারতের চরিত্রের নামকরণে রয়েছে, তুমি জানো তো। আমার ওই জিনিসটা দেখেই ফিলটা হচ্ছিল যে এই যে বিশালতা, এই যে একটা ভয়ঙ্কর ব্যাপার, পাহাড় যখন ভেঙে পড়ে, এটা যারা দেখেনি তারা কোনো বিশ্বাস করতে পারবে না যে কত ভয়ঙ্কর। এগুলো দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়েছো, তাহলে কি তোমাদের ব্যক্তিগত জীবনে তোমাদের কি কোথাও আলাদা একটা পোটেনশিয়াল দেয়, বা তোমরা কি জীবনের ভয়ভীতিগুলো থেকে অনেকটাই নিজেদেরকে মানে সহজে বিচলিত হই না? ট্রু, এটা একদমই, যে অনেক সময়ই বিপদকে চোখে দেখেছি, যেমন এভারেস্টেও দেখেছি অ্যাভালাঞ্চ আসছে, মারা যাচ্ছে 2014 সালে, 2015 সালে তো রীতিমতো ওপর দিয়েই গেছে অ্যাভালাঞ্চ, ঘটনাচক্রে বেঁচে গেছি। এছাড়াও অনেক অভিযানে হয়তো মানে ওই আর কি, মানে একটা লাইনের এপার ওপার। তোমার এখন আর কোনো ড্রিম আছে এই মুহূর্তে? ড্রিম বলতে যে ইন্ডিয়ান হিমালয় এখনো তো অনেক আনক্লাইম্ড পিক রয়েছে, যেগুলো হয়তো এতটা পরিচিত নয় বা এতটা উঁচু নয়, কিন্তু অনেক কঠিন, দুর্গম।
সেগুলো করতে চাও? সেগুলো করতে চাই। কাঞ্চনজঙ্ঘা করতে চাইছো না কখনো? না। 7 সামিট করার ইচ্ছা নেই? না। এই ইচ্ছেগুলো পোষণ করো না কেন? মানে সম্ভব না বলে, নাকি সামর্থ্য নেই বলে? না না না, দেখো এসে তো সেরকম বলতে গেলে তো এভারেস্ট আরোহণের সামর্থ্য ছিল না, কিন্তু স্বপ্ন দেখেছিলাম। আমি মনে করি মানুষ যদি স্বপ্ন দেখে এবং তার যদি লক্ষ্যে স্থির থাকে, তাহলে যতই বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক না কেন, একদিন না একদিন সেই স্বপ্ন সফল হয়ই হয়, মানুষ যদি তার লক্ষ্যে স্থির থাকে। তুমি এখন ব্যক্তিগত জীবনে কি করো? ব্যক্তিগত জীবনে এখন বাচ্চাদের রক ক্লাইম্বিং বা ক্যাম্পিংয়ে, স্কুল বাচ্চাদের যদি ট্রেনিং নিতে চায় সেই তুমি ইনস্ট্রাক্টর? হ্যাঁ। আর বর্তমানে আমি ইন্ডিয়ান টি বোর্ডের অকশন টি ডিলার, আমার কোম্পানির নাম টি ট্রায়াঙ্গেল। আচ্ছা, মানে তুমি চাকরি করছো? আমার নিজের কোম্পানি। ওটা তোমার নিজের কোম্পানি? আচ্ছা, বাহ। মানে এগুলো সব সামলে তুমি সারা বছরই পাহাড়ে ঘোরো? না, সারা বছর পাহাড়ে আগে যে পরিমাণ অন্তত বছরে যাও? 2টো করে অভিযান হতো, সেটা এখন সম্ভব হয় না। আচ্ছা। এরিয়া দেবরাজ, খুব ভালো থেকো, খুব ভালো লাগলো তোমার সাথে। আমি প্রায় 1 ঘন্টার উপর সময় কাটালাম। আমরা এর আগে অনেক সময় কাটিয়েছি, বাট আমার মনে হয় যে এই ধরনের পডকাস্টে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো হয় না, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রত্যেক মোমেন্টে। আর দেবরাজ সেই এক্সপিরিয়েন্সগুলো নিজের জীবনে করেছে, যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে। টেলিভিশনের পর্দায় বসে বলা একরকম, আর এরকম একটা পডকাস্টে খুব মানে তোমার কেমন লাগলো একটু বলো? না, খুব ভালো লাগলো। আর আমি বললামই, আমার প্রথম পডকাস্ট তোমার সঙ্গে। ভালো লেগেছে? ভালো লেগেছে। যাক, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আজকের এই পডকাস্ট একটু অন্যরকম ছিল। একটা মাউন্টেনিয়ার্সের জীবনে এক্সপিরিয়েন্স, মানে একজন মাউন্টেনিয়ারের জীবনে এক্সপিরিয়েন্স কেমন হয়, কি কি হতে পারে, কি কি হয় না, এগুলো একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। এর আগেও আমি একটা করেছিলাম দেবাশিস বিশ্বাসকে নিয়ে, বসন্ত সিংহ রায়কে নিয়ে, দেবরাজকে নিয়ে অনেকদিন ধরে করার ইচ্ছে ছিল। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। আর আপনারাও খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা এপিসোডে। আর যেতে যেতে বলবো যে এই চ্যানেলটা অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসে, তাই সাবস্ক্রাইব না করে যাবেন না। এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে, আরও দারুণ দারুণ এপিসোড দেখার জন্য, পডকাস্ট দেখার জন্য। দেখা হচ্ছে ভোটের বাজারে একটা দারুণ একটা অন্য কিছু নিয়ে, অন্য কোনো এপিসোডে ফিরছি আবারও। ভালো থেকো তুমিও, ঠিক আছে? ভালো থেকো। জয় হিন্দ।